সাউন্ড আসছে কিনা বলেন ভাই। আসে শুকিয়ে দেবো। আসসালামু আলাইকুম। সো আমরা লাইভে চলে আসছি বেশ অনেকক্ষণ আগেই, তোমরা আশা করি সবাই শুনতে পাচ্ছ। সো যারা অলরেডি লাইভে জয়েন করে ফেলছো তারা একটু আমাকে জানাও যে তোমরা ক্লাসটা শুনতে পাচ্ছ কিনা। আর তোমরা বন্ধুদেরকে মেনশন করে দাও, হয়তো আজকে অনেকেই জানো না যে শুক্রবারে ক্লাসটা হচ্ছে। তো যারা জানো, যারা জানো না তাদেরকে খুব তাড়াতাড়ি মেনশন করে দাও। আচ্ছা, তো অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো তোমরা মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে। আজকে কিন্তু অনেকেই হয়তো জানো না যে শুক্রবারে আজকের ক্লাসটা হওয়ার কথা। তো যারা জানো তারা বাকিদেরকে মেনশন করে দাও যাতে সবাই লাইভে ক্লাসটা করতে পারে। আজকের টপিকটা খুব গুরুত্বপূর্ণ, সংকরণ। তো সংকরণ থেকে কিন্তু আমাদের সৃজনশীল এবং এমসিকিউ, ইভেন অ্যাডমিশন টেস্টও খুব ভালো ভালো প্রশ্ন আসে। আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও। আচ্ছা, ঠিক আছে। সো তোমরা বলছো যে শুনতে পাচ্ছ। আচ্ছা, তো তোমরা যারা অলরেডি লাইভে জয়েন করে ফেলছো, তোমরা তাহলে কোথা থেকে ক্লাস করতেছো আর তোমরা কোন কলেজের স্টুডেন্ট আমাদের একটু জানো, সবাই আমরা জেনে ফেলি যে পুরো বাংলাদেশ থেকে কী কী ক্লাস করতেছো। ঠিক আছে, তো তোমরা কোথা থেকে ক্লাস করতেছো, তোমরা কোন কলেজে পড়াশোনা করতেছো, এই বিষয়টা আমাদের একটু জানিয়ে দাও। আর আজকের ক্লাসের টপিক হচ্ছে সংকরণ। সুতরাং তোমরা বন্ধুদেরকে বেশি বেশি মেনশন করো যারা এই ইম্পর্টেন্ট টপিকটার জন্য সবাই লাইভে ক্লাস করতে পারে। আচ্ছা, অনেকেরই হয়তো সবসময় প্রশ্ন থাকে যে এই ক্লাসগুলোর রুটিনটা কোথায় থাকবে। তোমরা রুটস এডু অ্যাপ থেকে ফ্রি কোর্স নামে একটা অপশন থাকবে, সেখানে 40 ডেজ মিশন যে কোর্স অপশনটা থাকে সেখান থেকে তুমি সরাসরি লাইভ রুটিনের ডেমোটা ডাউনলোড করতে পারবা। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি শাহরিয়ার জামান পাবনা থেকে বলতেছো, এডওয়ার্ড কলেজ, বেশ সুন্দর, অনেক দূর থেকে তুমি ক্লাস করতেছো। আচ্ছা, আরোহী জামান শ্রীবর্দী, আচ্ছা আমি হয়তো ঠিকমতো পড়তে পারতেছি না, সেটা সম্ভবত শ্রীবর্দী ওমেন্স কলেজ হবে, ঈশ্বরদী পাবনা। আচ্ছা, মাগুরা থেকে আছে মুবিন হাসনাত, হুরে জান্নাত চিটাগাং থেকে সরকারি আলাউল কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে সালমা সানি, প্রমা ওয়াহিদ আছে ঈশ্বরদী থেকে। আচ্ছা, পাবনা থেকে অনেকে আছে আমি দেখতে পারতেছি, সালমা সানি টঙ্গী থেকে, মমিনপুর থেকে আছে অনেকে, নওগাঁ থেকে সৈকত হোসেন। আচ্ছা, হালিমাতুস সাদিয়া, তো তুমি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো আমরা খুব শীঘ্রই ক্লাসে চলে যাব। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে সংকরণ। সংকরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। সবাই কিন্তু বন্ধুদেরকে মেনশন দাও, তোমরা নিজেরাও কমেন্ট করো এবং বন্ধুদেরকেও মেনশন করো যারা যেন ক্লাসের নোটিফিকেশনটা পেয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ ফুলবাড়িয়া ইউনিভার্সিটি কলেজ থেকে জুনায়েদ কবির। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি তোমরা পুরো বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ক্লাস করতেছো। এখন মোটামুটি 78 জন লাইভে আছে। আমরা খুব শীঘ্রই 40-এর মধ্যেই মেইন টপিকে চলে যাব। আচ্ছা, নটরডেম কলেজ ময়মনসিংহ থেকে জাওয়াদ পূর্ণ আছে। আচ্ছা, সাইদপুর থেকে এসকে ইয়ার্ড। আচ্ছা, খুব সুন্দর নাম। তো তোমরা লাইভে ক্লাস করতেছো, খুব ভালো কথা। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা জানে না তাদেরকে জানিয়ে দাও, তারাও যেন লাইভে ক্লাসটা করতে পারে। কোনো কারণে যদি তোমাদের সমস্যার কারণে লাইভ ক্লাসটা করতে না পারো, তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসটাও দেখে নিতে পারবে রুটসেট অ্যাপ থেকে। আচ্ছা, আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের, আমি একটু বলি, আজকে তোমাদের সংকরণ নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, সংকরণ কোন চ্যাপ্টার তোমরা আশা করি জানো। সংকরণ হচ্ছে তোমাদের থার্ড চ্যাপ্টার। ঠিক আছে, থার্ড চ্যাপ্টারের সেকেন্ড লেকচার এটা। সেখানে আমরা মূলত শুধু সংকরণ নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সো তোমরা কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি মেনশন করে দাও। ঠিক আছে, যত বেশি মেনশন করবে তোমার বন্ধুরা একসাথে দেখতে পারবে, তোমরা নিজেরাও কিন্তু প্রশ্ন ডিসকাস করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, সো আমরা আজকে সংকরণ নিয়ে আলোচনা করব। ঢাকা থেকে খান মোহাম্মদ সাকিবকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সো আচ্ছা, মোটামুটি 40 বেজে যাচ্ছে, আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করব।
আচ্ছা, সো তোমরা হয়তো অনেকে আমাকে চিনো না। আমার নাম হচ্ছে মাইনুদ্দিন চিশতি। আমি বুয়েটে ট্রিপলিতে পড়াশোনা করতেছি। আমার কলেজ ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। তো তোমরা যারা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আছো, তারাও কিন্তু মেনশন করে দাও নিজেদের বন্ধুদেরকে, তারা যেন তার বড় ভাইদেরকে দেখতে পারে কীভাবে ক্লাস নিচ্ছে। আচ্ছা, আর এখানে তো সব কিছু বলাই আছে, আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না। তো আজকের আমাদের টপিক হচ্ছে কেমিস্ট্রি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তো এখানে আমরা কিভাবে শর্ট টেকনিক ব্যবহার করে সংকরায়ন বের করতে হয় এবং বিভিন্ন যৌগের বা বিভিন্ন ধরনের সংকরণের চিত্রগুলো দেখতে কেমন সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং এখান থেকে কিভাবে অ্যাডমিশনে বা সাধারণ বোর্ড পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও ডিসকাশন হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আচ্ছা একজন প্রশ্ন করেছে কেন সে কমেন্ট করতে পারছে না, বাট সেটা কিন্তু অলরেডি কমেন্ট হয়ে গেছে। আচ্ছা, তো রাফাত হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে। আছো, খুব ভালো। আবদুল্লাহি বাকি, সে আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো তোমরা মোটামুটি আমি দেখতে পাচ্ছি 100 জন তোমরা লাইভে চলে আসছো। তোমরা যদি সবাই প্রত্যেকে 2 জন করে মেনশন দাও, তারা জয়েন করলে কিন্তু ঠিক আছে অনেক বন্ধু একসাথে লাইভে ক্লাস করতে পারবা। আচ্ছা, সো 6:40 বেজে গেছে, আমি আর বেশি দেরি করবো না, সরাসরি ক্লাসে চলে যাবো। আজকে এমনিতেও তোমাদের বন্ধের দিন ছিল, বেশি দেরি করা উচিত না। আচ্ছা, ঠিক আছে, তোমরা আরও বেশি ফ্রেন্ডদেরকে মেনশন করো তো সবাই ক্লাস দেখতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো আজকের চ্যাপ্টার হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, লেকচার 2, ঠিক আছে। আর আজকের টপিকগুলো কি কি? আচ্ছা, সো টপিকগুলো আমি একটু লিখে দিচ্ছি। মেনলি আজকে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমি কিন্তু ক্লাস অলরেডি শুরু করে দিছি। যারা এখনো লাইভে জয়েন করো নাই, তুমি জানো যে তোমার বন্ধু এখনো জয়েন করতে পারতেছে না, তাদেরকে মেনশন করে দাও। আচ্ছা, ঠিক আছে। সুমাইয়া মুনতাহা, সে আমাকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি যেহেতু লাইভ ক্লাস দেখতেছো, তোমার বন্ধুদেরকেও মেনশন করে দাও, ঠিক আছে। আচ্ছা, সো আজকের টপিক কি? আজকে আমাদের মেইন টপিকই হচ্ছে একটাই, হ্যাঁ, হাইব্রিডাইজেশন। আমরা জাস্ট এটা নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, বাংলা এটাকে কি বলে? সংকরায়ন। আচ্ছা, ঠিক আছে। আরে তো শঙ্করায়ন শব্দটা তোমরা কিন্তু অনেকে পরিচিত। শঙ্কর মানে হচ্ছে মিক্স, ঠিক আছে। যেমন মনে করো তোমার বাসায় হচ্ছে ছোট ছোট কিছু আলু আছে, তুমি সেটাকে সিদ্ধ করে যদি ভর্তা করতে চাও, তাহলে কিন্তু ম্যাশ করতে হয়, মানে সবগুলোকে একসাথে মিক্স করতে হয়। মিক্স করে তখন তুমি আলাদা আলাদা করে সবগুলোকে ভাগ করো। সো বিষয়টা হচ্ছে শঙ্করায়নে আমরা কি শিখবো, সেটা হচ্ছে মোটামুটি কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটালগুলোকে একসাথে মিক্স করে কিভাবে একই শক্তি সম্পন্ন অরবিটালে বানানো যায়, সেই প্রসেসটা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি মরিয়ম অনেক বন্ধুকে তোমরা মেনশন করেছো, ধন্যবাদ তোমাকে। তো বাকিরাও মেনশন করে দাও যাতে সবাই একসাথে লাইভে ক্লাসটা করতে পারে, ঠিক আছে। সো আমি যেটা বললাম যে আজকের টপিক হচ্ছে হাইব্রিডাইজেশন। এখানে আমরা মেনলি লাস্ট ক্লাসে আমরা ওভারল্যাপিং শিখেছিলাম। তো ওভারল্যাপিংয়ের মধ্যে সাধারণত পাই অরবিটাল বা পাই বন্ধন অথবা সিগমা বন্ধন ঘটে থাকে। বাট এখানে আমরা ওভারল্যাপিং ছাড়াও এক্সট্রা কী কীভাবে তোমার অরবিটালগুলো সাজতে পারে নিজেদের মধ্যে, সেই জিনিসটা দেখবো। সো এটা হচ্ছে মেনলি হাইব্রিডাইজেশন, ঠিক আছে। ওভারল্যাপিংয়ের পরবর্তী স্টেপ হচ্ছে হাইব্রিডাইজেশন, অর্থাৎ যে সকল কেজে আমরা ওভারল্যাপিং দিয়ে এক্সপ্লেন করতে পারি না, তখন হাইব্রিডাইজেশন দিয়ে অরবিটালগুলোকে এক্সপ্লেন করা হয়, এদের ত্রিমাত্রিক গঠনগুলো কেন এরকম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করি। দেখো, সো একজন জিজ্ঞেস করতেছে কে কাশি দিছে, সেটা হচ্ছে তোমাদের মধ্যে হয়তো কেউ কাশি দিছে, সেটা আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা,
আজকের ক্লাস কিন্তু 6:30 শুরু হয়ে গেছে, বাট আমরা হচ্ছে পরিচয় পর্বের কারণে একটু দেরি করতেছি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা কিন্তু একদম সরাসরি এখন ক্লাসে চলে আসলাম। তো সংকরায়নের জানার জন্য আমাদের সবার আগে কী করতে হবে, এটার ডেফিনেশনটা কী সেটা জানতে হবে, ঠিক আছে? তো তুমি যদি দেখো, আমি এখানে অলরেডি বলে দিছি, যে প্রক্রিয়ায় কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরের একাধিক ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল, সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, একাধিক ভিন্ন ভিন্ন শক্তি, একই যদি হয় তাহলে সমস্যা, কিন্তু কাছাকাছি হলে সমস্যা নেই। আচ্ছা, সেই জন্য আমরা কী বলতেছি, একাধিক ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে যদি সমশক্তি সম্পন্ন সমসংখ্যক অরবিটাল তৈরি করে, তখন আমরা এই অরবিটালগুলোকে বলবো, এই প্রসেসটাকে আমরা বলবো সংকরণ, ঠিক আছে, বা সংকরায়ন, একই কথা, আসলে খুব একটা ডিফারেন্স নাই এখানে। আচ্ছা, সো এইটা বলতে আসলে আমরা কি বুঝি, এটার জন্য আমি যদি একটু রাফ আইডিয়াতে একটু তোমাদের বুঝাই। আমরা আলু ভর্তা করতে চাচ্ছি, হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা আলু। আচ্ছা, যে আমার আঁকাটা সুন্দর হয় নাই, একটু ছোট আলু, বড় আলু, হ্যাঁ। সো এখন তুমি যখন এখানে আলু ভর্তা বানাতে চাবা, তখন কি করবা, প্রথমে এদেরকে বয়েল করে নিবা। তো বয়েল করলে এদেরকে খুব ইজিলি ম্যাশ করা যায়, ঠিক আছে? তো ম্যাশ করার পর প্রত্যেকে মিলে হচ্ছে বড় একটা সাইজ হবে, ঠিক আছে? এই সাইজটা কিন্তু একদম ইউনিক হবে, তুমি যেভাবে সাইজটা দিতে চাচ্ছ সেভাবে হবে। এখন দেখো, আমার কিন্তু অলরেডি এখানে কয়টা ছিল, 1 2 3 4 5, মানে 5টা আলু ছিল, কিন্তু 5টা আলু সমান ছিল না, কিন্তু আমার টার্গেট হচ্ছে 5জন ব্যক্তিকে জিনিসটাকে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য। তো যেহেতু এটা পুরোপুরি সমান না, তো আমি এদেরকে প্রথমে ম্যাশ করে একটা জায়গা নিয়ে আসলাম, দেন এখান থেকে আমি কি করলাম, সমান 5 ভাগে ভাগ করে ফেললাম, ঠিক আছে? যেভাবে ভাগ করলে সমান হয়। তো এই সংকরণের আইডিয়াতেও সেম জিনিসটা খাটে, অর্থাৎ তোমাকে কি করতে হবে, একাধিক ভিন্ন ভিন্ন অরবিটালগুলোকে একসাথে মিক্স করে প্রথমে একটা ম্যাশ তৈরি করতে হবে। তারপর সেখান থেকে যতগুলো অরবিটাল তুমি মিক্স করে একটা বড় অরবিটাল বানিয়েছো, হ্যাঁ, বা একটা বড় মিশ্রণ বানাইছো, সেখান থেকে এখন সমশক্তি সম্পন্ন অরবিটাল করে ভেঙে ফেলতে হবে। আচ্ছা, বিষয়টা কীরকম, তুমি দেখো সংকরণ অরবিটাল বা সংকর অরবিটালের বৈশিষ্ট্যগুলো কী কী সেটা যদি দেখো, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। সো আমি কি বলেছি, যে তোমার ভিন্ন ভিন্ন সাইজের আলু থেকে তুমি যখন ভর্তা করে ছোট ছোট ভাগ করো, সবগুলো কিন্তু সেম সাইজের হয়। তো এখানেও সেম বিষয়, এরা কী হবে, সমশক্তি সম্পন্ন হবে, ঠিক আছে? এবং এদের আকৃতিও সমান হবে, কারণ তুমি যদি 5জনকে ভাগ করে দাও, সবাই যদি সেম আকারে না পায়, তাহলে কিন্তু তাদের মধ্যে মারামারি বাঁচতে পারে, ঠিক আছে? এই জন্য আমরা সম আকৃতি সম্পন্ন বিষয়টা কিন্তু লক্ষ্য রাখবো। আচ্ছা, এদের ত্রিমাত্রিক বিন্যাস একই হবে, এই চিত্রটা নিয়ে আমি আলোচনা করতেছি। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সংকর অরবিটাল বা সংকরায়নের ক্ষেত্রে যে হাইব্রিডাইজড অরবিটালগুলো আমরা পাই, এরা শুধুমাত্র সিগমা বন্ধনে অংশ নেয়, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পাই বন্ধনের ক্ষেত্রে শুধুমাত্র ওভারল্যাপিং কাজে লাগে, ঠিক আছে? অনলি সিগমা বন্ডের ক্ষেত্রেই আমরা সংকর অরবিটালগুলো দেখতে পাই। আচ্ছা, এবং এদের কৌণিক দূরত্ব সমান। তো বিষয়গুলো তোমরা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সো জোহরা ফাতেমা, তুমি জিজ্ঞেস করেছো যে 770 টাকার যে মডেল টেস্ট এক্সাম, সেটা কবে থেকে? আচ্ছা, সো এখন অলরেডি কিন্তু এইটা চলতেছে, হ্যাঁ। তোমরা হচ্ছে এই মডেল টেস্টে যারা এখন এনরোল করো নাই, তারা এনরোল করতে পারো, তাহলে বিস্তারিত জেনে যাবে। এই মডেল টেস্টটা রানিং, তুমি যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো দিতে পারবে, যেগুলো হয়ে গেছে সেগুলো দিতে পারবে, এবং যেগুলো চলতেছে সেগুলো তুমি লাইভ একসাথে দিতে পারতেছো, ঠিক আছে? সো তোমার প্রশ্নের অ্যান্সারটা তুমি পেয়েছো আশা করি, এটা কিন্তু অলরেডি রানিং, ঠিক আছে? আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি তোমরা বন্ধুদেরকে মেনশন করেছো, অনেকে করতেছো না। তোমরা ওটা মেনশন করো, শুধু নিজে নিজে যদি ক্লাস করো তাহলে তো সমস্যা, তাই না? বন্ধুদেরকেও ক্লাস করার সুযোগ দিতে হবে। আচ্ছা, সো আমরা হাইব্রিডাইজেশনের বেসিক আইডিয়াগুলো পেয়ে গেলাম, সেটা কি কি, এটা সমশক্তি সম্পন্ন হবে, এদের আকার সেম হবে, এবং এদের ত্রিমাত্রিক বিন্যাস সেম হবে। এমসিকিউর জন্য আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরা শুধুমাত্র সিগমা বন্ধনে ব্যবহৃত হয় বা সিগমা বন্ধনে পাওয়া যায়। আচ্ছা, এখন সংকর অরবিটাল বা সংকরণ বের করার ক্ষেত্রে আমরা কি কি ট্যাকটিক্স ব্যবহার করতে পারি, তোমাদের বইয়ে হচ্ছে একটা কঠিন একটা সূত্র দেওয়া আছে, আমি সেটা নিয়ে আলোচনা করব না, কারণ ওটা তোমার কোথাও আসলে জিজ্ঞেসও করা হবে না। তোমাকে তো সাথে জিজ্ঞেস করা হবে এটা কোন সংকরণের অন্তর্ভুক্ত। আমরা যত সহজে সংকরণ বের করতে পারি সেটা আমাদের জন্য ভালো। আচ্ছা, সো আমি শর্টকাটটা দেখাই দিই, এটা হয়তো অনেকে জানো না, ঠিক আছে, বাট এটা বই নেই। আচ্ছা, তো শর্টকাটটা হচ্ছে, তোমার যেটা করতে হবে, লন পেয়ার ইলেকট্রন বের করতে হবে। খেয়াল রাখবা, পেয়ার কিন্তু, পেয়ারের মধ্যে কিন্তু 2টা করে থাকলে সেটাকে একটা করে আমরা পেয়ার ধরে নিই। সো আমাদের যেটা প্রয়োজন হবে, প্রথমত লন পেয়ার ইলেকট্রন নাম্বার, হ্যাঁ। এরপর লাগবে হচ্ছে সিগমা বন্ড কয়টা আছে, সিগমা বন্ড সংখ্যা,
এই দুটো যদি জানা থাকে তাহলে খুব সহজেই তুমি সংকরায়ন মানে কোন অরবিটাল মানে কোন সংকরণ হচ্ছে সেটা কিন্তু বের করতে পারবে। ঠিক আছে, যারা এটা জানো না তারা জেনে রাখো, যারা জানো তারা তো আগে থেকে জানো, খুব ভালো। আচ্ছা, সো তাহলে এই বিষয়টাকে আমরা শর্টে কীভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে সংকরণ, হ্যাঁ, বা সংকরায়ন একই কথা আসলে, লন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ড। ঠিক আছে, আচ্ছা, সো লন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ড থেকে আমরা সংকরায়ন কোন কোন সংকরণ হচ্ছে সেটা বের করতে পারি, সেটা কিভাবে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে দেই, এই লন পেয়ার প্লাস সিগমা বন্ডের নাম্বার কিন্তু অবশ্যই 2 এর সমান অথবা বড় হতে হবে, আদারওয়াইজ আমরা সংকরণ ব্যাখ্যা করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, তো এই বিষয়টা আসলে কি, মানে যে লন পেয়ার এটা কিন্তু অবশ্যই নাম্বার, হ্যাঁ, সংখ্যা, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু সংখ্যা থেকেই আমরা সংকরণটা ব্যাখ্যা করি। যেমন যদি নাম্বার হয় 2 সেক্ষেত্রে এসপি, ঠিক আছে, যদি নাম্বার হয় 3 সেক্ষেত্রে sp2। তো এই যে বিষয়গুলো আমরা কীভাবে এক্সপ্লেন করব সেটার জন্য এই শর্টকাটটা আমাদের মনে রাখতে হবে, লন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ড। আচ্ছা, সো এইটা আসলে কিভাবে, এটা দিয়ে কীভাবে আমরা সংকরণ বের করতে পারি সেটা আমি একটু এক্সপ্লেন করি তোমাদের। তো লন পেয়ার প্লাস সিগমা বন্ড এটা মেইনলি জৈব যৌগের ক্ষেত্রে খুব ভালোভাবে ব্যবহার করা যায়। সো আমি প্রথমে জৈব যৌগ দিয়েই ব্যাখ্যা করব। আচ্ছা, যেমন, আচ্ছা, তোমাদের কি কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখতেছি। হ্যাঁ, তো মুবিন হাসনাত একটা সুন্দর করে হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ খুব সুন্দর একটা সূত্র লিখছো, বাট এটা ছাড়াও আমরা কিন্তু শর্টকাটে করতে পারি, সেটাই আমি আলোচনা করতেছি। ঠিক আছে, আচ্ছা, তো দেখো, সাপোজ আমাদেরকে প্রশ্ন করা হলো CH3, ঠিক আছে, H6। সো এখানে বলে দিল প্রত্যেকটি কার্বনের সংকরায়ন কি হবে, তুমি এটা কিভাবে বের করবা। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, এইটার গাঠনিক যে স্ট্রাকচার, ঠিক আছে, মানে গাঠনিক সংকেতটা বের করতে হবে। আচ্ছা, সো এখানে 3টা কার্বন ছিল, আর দেখো এইটা কিন্তু নিঃসন্দেহে তোমার CnH2n কে ডিনোট করতেছে, তার মানে এটা কিন্তু একটি অ্যালকিন বা দ্বিবন্ধনযুক্ত যৌগ। সো আমি যে কোনো এক সাইডে একটা দ্বিবন্ধন দিয়ে দিচ্ছি। আচ্ছা, CH2 CH3। তো এখন আমি যেটা বললাম যে প্রতিটি কার্বনের সংকরায়ন বের করো, তো সংকরায়ন বের করার আগে আমাদের কি করতে, একটা সংখ্যা জানতে হয়। তো সেই সংখ্যাগুলো কিভাবে বের করতে পারি আমরা, তুমি যদি ফার্স্ট কার্বনের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, ফার্স্ট কার্বনটা কিভাবে আছে, এরকম না। আচ্ছা, সো এরকম যদি হয় তাহলে আমরা এখানে কি দেখতেছি, লন পেয়ার ইলেকট্রন কয়টা, 0, তাই না, এখানে কোনো ধরনের লন পেয়ার নেই। লন পেয়ার কীরকম, যেমন তুমি যদি পানি দেখো, হ্যাঁ, পানির ক্ষেত্রে যেই সকল ইলেকট্রন জোড় কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা লন পেয়ার ইলেকট্রন বলে থাকি। এটা হচ্ছে তোমার কিন্তু লন পেয়ার, ঠিক আছে, আবার এইটা হচ্ছে তোমার লন পেয়ার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে লন পেয়ার ইলেকট্রন নাম্বার হচ্ছে 0। আর যদি সিগমা বন্ড তুমি দেখতে চাও, সো আমি ডিফারেন্ট কালারে নাম্বারিং করতেছি, সিগমা বন্ড হচ্ছে 1 2 3। আচ্ছা, সো এখানে টোটাল 3 সিগমা বন্ড আছে। সো এটা যদি আমরা লিখি তাহলে সিগমা বন্ড কয়টা হচ্ছে, 3টা। আচ্ছা, এখন আমাদের কিন্তু সংখ্যাটা চলে আসছে। তো তোমাদের বইয়ে যে সূত্রটা ছিল সেখান থেকে আমরা আসলে সংখ্যা বের করতাম, দেন সংখ্যার মাধ্যমে আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করতাম এটা কোন সংকরায়নের অন্তর্ভুক্ত। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লন পেয়ার ইলেকট্রন প্লাস সিগমা বন্ডের টোটাল সামেশন হচ্ছে 3। সো 3 থেকে আসলে আমরা বলতে পারি যে এটার সংকরায়ন হচ্ছে sp2। কিভাবে দেখো, পি অরবিটাল 2টা, এস অরবিটাল হচ্ছে 1টা, টোটাল 3টা। এভাবে এক্সপ্লেন করা যায়, মানে খুব তাড়াতাড়ি এমসিকিউতে সলভ করার জন্য। আমরা বিস্তারিত সামনে আগাবো। আচ্ছা, সেই মধ্যে তুমি যদি মাঝখানের কার্বনটা নিয়ে একটু চিন্তা করো, মাঝখানের কার্বনে তোমার সিগমা বন্ড কয়টা আছে, 1 2, আর এখানে মাঝখানে আরেকটা হাইড্রোজেনের সাথে কার্বনের সিগমা বন্ড এখানে হচ্ছে 3। তো সেই মধ্যে তোমার মাঝখানের কার্বনের সংকরায়ন হচ্ছে sp2। আচ্ছা, তুমি যদি লাস্ট কার্বনে দেখো, লাস্ট কার্বনটা আমি একটু উপরে দেখাচ্ছি, ঠিক আছে। সো লাস্ট কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4টাই সিগমা বন্ড, দ্যাট মিনস এখানে আমাদের সংকরায়ন হবে sp3। ঠিক আছে, sp3 কেন, তার কারণ হচ্ছে এখানে p অরবিটাল 3টা আর s একটা, টোটাল কত হলো 4। ঠিক আছে, এখানে 4 না হয় sp2dও তো হতে পারতো। তো সেগুলো কেন হচ্ছে না সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। এটা হচ্ছে মেনলি শর্টকাট, তুমি কিভাবে তাড়াতাড়ি এমসিকিউ সলভ করতে পারো। ঠিক আছে, এই বিষয়গুলো আশা করি তোমরা কিছু কিছু জানো, এই জন্য আমি শর্টকাট আগেই দেখাচ্ছি।
এরকম তোমার যদি প্রশ্ন আসে তাহলে পানির ক্ষেত্রে কি হবে, তো পানির তুমি যদি অক্সিজেনের ক্ষেত্রে লক্ষ্য করো, অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লন পেয়ার হচ্ছে 2টি, ঠিক আছে, আর সিগমা বন্ড কয়টা, সিগমা বন্ড কিন্তু 2টা। সো ওভারঅল ভ্যালিউ হচ্ছে 4, তার মানে এটা sp3 সংকরায়ন হবে, ঠিক আছে। আচ্ছা সেই মতে তুমি যদি মিথেন চিন্তা করো, মিথেনের ক্ষেত্রে এখানে কিন্তু 4টাই সিগমা বন্ড, ঠিক আছে, এখানে কোনো নন পেয়ার ইলেকট্রন নাই, সিগমা বন্ড আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 4, দ্যাট মিনস এইটাও sp3। সেম হইতে অ্যামোনিয়া যদি চিন্তা করো সেখানেও sp3। এরকম আরো অনেক ধরনের যৌগ আছে, তুমি ওয়ান চান্সে জাস্ট হচ্ছে লন পেয়ার প্লাস সিগমা বন্ড, আচ্ছা সূত্রটা আমি কোথাও লিখে রাখি, ঠিক আছে, তুমি লন পেয়ার প্লাস সিগমা বন্ড নাম্বার, ঠিক আছে, মানে সিগমা বন্ড কয়টা আছে, লন পেয়ার সংখ্যা কয়টা, এই দুটা জানলেই কিন্তু খুব সহজেই তুমি সংকরণ বের করে ফেলতে পারো। আচ্ছা তোমরা বুঝো নাই তাই তো, অনেকে বুঝো নাই। আচ্ছা সিগমা বন্ড কি জিনিস, সিগমা বন্ড হচ্ছে সহজ কথায় তোমার যখন দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধনের মধ্যে ফার্স্ট বন্ধনটা হচ্ছে সিগমা, আর যেটা দ্বিতীয় বা তৃতীয় বন্ধনগুলো থাকে তাদেরকে আমরা পাই বন্ধন বলে থাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে অনেকে হয়তো বুঝো নেই, আমি বিষয়টা আরেকবার বোঝাচ্ছি। আচ্ছা আমার মনে হয় কি শর্টকাটটা আমরা একদম শেষে আবার আলোচনা করব, নর্মাল আইডিয়াগুলো আমরা একটু আলোচনা করি আগে, ঠিক আছে। তোমরা জাস্ট এটা মনে রাখো যে তোমরা সংকরণের নাম্বার বের করার জন্য এই জিনিসটা মাথায় রাখবা, অর্থাৎ মুক্ত জোর ইলেকট্রন কতগুলো আর সিগমা বন্ধন কতগুলো। সিগমা বন্ধন হচ্ছে যে একক বন্ধন যেটা না সেটাকে সিগমা বন্ধন বলা হয়, ঠিক আছে। আর লন পেয়ার মানে হচ্ছে যে সকল ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পানির ক্ষেত্রে কমপ্লিট এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, ঠিক আছে। সো লন পেয়ার মিন্স হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা নেক্সটে চলে যাই। তো আমরা একদম সবগুলো সংকরণে আলোচনা করি, তারপরে শর্টকাটটা আবার আমরা রিপিট করব, ঠিক আছে। তো দেখো প্রথমে আমাদের চলে আসতে হচ্ছে এসপি সংকরণে বা সংকরায়ন যেটাই বলো একই কথা। তো এসপি হাইব্রিডাইজেশনটা কি বলছে দেখো, যে সংকরণ কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরের একটি এস ও একটি, আচ্ছা এখানে হচ্ছে তোমার পি অরবিটাল হবে, একটি এস এবং একটি পি অরবিটাল মিশ্রিত হয়ে মোট 2টি সমশক্তি সম্পন্ন, খেয়াল করো এখানে একটি এস ছিল একটি পি ছিল, ঠিক আছে, যেহেতু 2টা অরবিটাল মিক্স হচ্ছে দ্যাটস ওয়াই আমরা 2টা অরবিটালই পাবো, হ্যাঁ, এবং 2টা অরবিটালের প্রত্যেকের নাম হবে এসপি, প্রত্যেকের নাম হবে এসপি, যেহেতু এস এবং পি মিলে হয়েছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে এসপি। সো এসপি এর কি কি বৈশিষ্ট্য আছে, প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে এদের বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এরা সরল রৈখিক। তোমরা যদি কার্বন ডাইঅক্সাইড লক্ষ্য করো, কার্বন ডাইঅক্সাইডও কিন্তু সরল রৈখিক হয়, সেখানে আমরা বলতে পারি যে বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি হবে এসপি সংকরণের ক্ষেত্রে। আচ্ছা সো বাস্তব জীবনে কি কি উদাহরণ হতে পারে আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে। দেখো কার্বন ডাইঅক্সাইড কিন্তু এসপি সংকরণ ফলো করতেছে। আচ্ছা তো তুমি এটা কি আসলে কি আর কি ওয়েতে বুঝতে পারো, তো তোমাদের বইয়ে আমি বলেছিলাম যে তোমাদের বইয়ে একটা সুন্দর একটা সূত্র আছে, সেই সূত্র দিয়ে খুব সহজে বের করা যায়, তো সেই সূত্র থেকে আসলে সংখ্যা বের করা হয়, ঠিক আছে। তো ওই সংখ্যাটা আমরা খুব সহজেই, আমি একটা যে সূত্র বলেছি সেটা দিয়ে বের করা সম্ভব, তো আমি একটু ওইটা দেখাই তাহলে তোমাদের জন্য সহজ হবে। আচ্ছা তো তার আগে আমি যেটা বলতেছিলাম যে এসপি সংকরণ কি কি, সরল রৈখিক আকৃতি, যেটা আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সত্য, হ্যাঁ, এবং এখানে অবশ্যই মাথায় রাখতে হবে 2টি সংকর অরবিটাল তৈরি হয়। আচ্ছা সো তোমাদের, হ্যাঁ আমি সিগমা বন্ধন এই বিষয়টা খুব সুন্দর করে আবার বোঝাবো, ঠিক আছে। তোমরা অনেকে আশা করে বুঝতে পারছো সিগমা বন্ধন হচ্ছে একক বন্ধন, ঠিক আছে, যখনই কোনো একটা যৌগে একক বন্ধন থাকে প্রত্যেকটা একক বন্ধনকে সিগমা বন্ধন বলা হয়, এবং সিগমা বন্ধন খুবই শক্তিশালী বন্ধন, খুব সহজে ভাঙা যায় না। আচ্ছা সো এসপি সংকরণের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের কার্বনের মধ্যে যে এসপি সংকরণ হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো, খেয়াল করো আমি কি বলেছি সংকরণ বোঝানোর জন্য, আচ্ছা মাইকটা পড়ে গেছে, আমি আরেকবার লাগাচ্ছি। হ্যাঁ সো যেটা বলতেছিলাম সংকরণ বোঝার জন্য আমাদের কি করতে হবে, লন পেয়ার প্লাস সিগমা বন্ড এই জিনিসটা জানতে হবে। আচ্ছা সো এখানে তুমি যদি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, কার্বনের মধ্যে কিন্তু 4টা হাত ছিল, 4টাই কিন্তু যথাক্রমে 2টি অক্সিজেন নিয়ে নিছে, তো তাহলে তুমি কিভাবে এখানে সিগমা বন্ড বের করবে, দেখো
আমি যদি নাম্বারিং করি, এই যে প্রথম যে বন্ধন সেটা কিন্তু সিগমা বন্ধন, সো একটি সিগমা পেয়ে গেলাম। সেকেন্ড বন্ধনটাকে কিন্তু পাই বন্ধন বলা হয়, আমি লাস্ট ক্লাসে কিন্তু পাই বন্ধন নিয়ে আলোচনা করেছি। আর এই কার্বনের ক্ষেত্রেও প্রথম বন্ধনটাকে আমরা বলবো 1 সিগমা। সো তাহলে টোটাল সিগমা বন্ধন কতগুলো? সিগমা বন্ধন কিন্তু সহজ হতে একক বন্ধন, হ্যাঁ, তো এখানে এত কঠিন কিছু না, সহজ করতে হচ্ছে সিগমা বন্ধন মানে একক বন্ধন বুঝি আমরা। আচ্ছা, সো টোটাল এখানে সিগমা বন্ধন আমরা দেখতে পাচ্ছি 2। আচ্ছা, সো এখন এই 2 মানে যে এসপি সেটা তুমি কিভাবে বুঝবা? তো আমি একটা কাজ করবো, এখন একটা চার্ট দেখাবো, সেখানে করেসপন্ডিং নাম্বারের সাথে সাথে কোন সংকরণ হতে পারে সেটা একটু আইডিয়া দিব। আচ্ছা, সো এখানে 2 মানে এসপি কিভাবে মনে রাখতে পারো, দেখো একটি অরবিটাল এস আরেকটি অরবিটাল হচ্ছে পি, দ্যাট মিনস এদের একসাথে হিসাব করলে এসপি, এর জন্য 2 ফর এসপি। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। তারপরে এখানে একটা চার্ট হতে পারে, সেই চার্টটা আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা, সো আমি এখানে একটু একটা চার্টের মাধ্যমে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি যে কিভাবে তোমরা মনে রাখবে যে নাম্বারিং অনুসারে কোন সংকরায়ন হচ্ছে। আমরা প্রথমে যেটা করব, লন পেয়ার ইলেকট্রন নাম্বার আর সিগমা বন্ড নাম্বারটাকে হচ্ছে লেফট সাইডে ধরবো এবং তার করেসপন্ডিংয়ে কি হাইব্রিডাইজেশন হতে পারে সেটা দেখব। আরেকটা জিনিস খেয়াল রাখবে, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে লন পেয়ার প্লাস সিগমা বন্ডের ভ্যালিউ যদি 2 থেকে কম হয় তখন কিন্তু আমরা সেখানে শুধুমাত্র ওভারল্যাপিং পাবো, সেখানে কোনো সংকরণ হবে না। আচ্ছা, সো প্রথমে তোমার লন পেয়ার প্লাস সিগমা বন্ডের নাম্বার যদি হয় 2, তাহলে সেক্ষেত্রে সংকরণ হবে হচ্ছে এসপি। এরপর তোমার নাম্বার যদি হয় 3, তাহলে সেক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশন ধরবো হচ্ছে sp2। ঠিক আছে, এইভাবে যদি নাম্বার চলে আসে 4, সেক্ষেত্রে আমাদের হাইব্রিডাইজেশন হবে sp3, বা কখনো কখনো sp2dও হতে পারে, বা অনেকে হচ্ছে dsp2ও বলে। এটা ডিপেন্ড করতেছে তোমার এটা ত্রিমাত্রিক গঠনটা কেমন সেটার উপর। ঠিক আছে, আচ্ছা, সো 3টার যে কোনো একটা হতে পারে যদি ভ্যালু হয় 4। আচ্ছা, এভাবে তুমি আস্তে আস্তে করে যদি চিন্তা করো যে ভ্যালু যদি হয় 4, সেই ক্ষেত্রে কি হবে। সো তখন তোমার এরকম হবে sp3d, বা কখনো কখনো এটা হতে পারে dsp3। মানে খুব ডিফারেন্স না, আমাদের জাস্ট ইলেকট্রন বিন্যাস করে বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, আর যদি তোমার ভ্যালু হয় 5, তাহলে অ্যান্সারটা হবে কিরকম sp3d2। ঠিক আছে, d2 sp3 হতে পারে, বাট মেইন কথা হচ্ছে আমাদের আইডিয়াটা রাখতে হবে sp3d2 এটা হবে। ইভেন তুমি যত আরো বাড়াবা সেভাবে এখানে sp3d3ও হতে পারে, আর বেশি যায় না, সাধারণত 6 পর্যন্তই আমরা লন পেয়ার প্লাস সিগমা বন্ড পেয়ে থাকি। সেইভাবে এই নাম্বারের করেসপন্ডিংয়ে কি কি হাইব্রিডাইজেশন হতে পারে আমরা বলে দিলাম। ঠিক আছে, তুমি যদি তোমার বইয়ে যেটা ছিল সেটা দিয়ে করো, অনেক বেশি সময় লাগবে, লেট হতে পারে, ভুল হতে পারে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তোমার হুরে জান্নাত খুব সুন্দর একটা কথা বলছো। সহজ কথা হচ্ছে তোমার অ্যালকেন যদি থাকে সেখানে আমরা sp3 পাই, আর যদি অ্যালকিন থাকে সেক্ষেত্রে আমরা sp2, এবং অ্যালকাইনের ক্ষেত্রে sp সংকরণ পেয়ে থাকি। ঠিক আছে, এটা ডিপেন্ড করে, সবসময় সত্য হবে এরকম না, বাট ম্যাক্সিমাম কেসই এটা হয়। আচ্ছা, সো এই চার্টটা তোমরা আশা করি বুঝতে পারছো যে করেসপন্ডিং লন পেয়ার প্লাস সিগমা বন্ডের নাম্বারিং অনুসারে কি কি হাইব্রিডাইজেশন হতে পারে। 5-এর পরে 6 হয়, মানে মোটামুটি আমাদের এই পর্যন্ত জানলেই হবে। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। দেখো, আমি এসপি সংকরণটা কিন্তু তোমাদের বুঝাইছি, সো এইটার করেসপন্ডিং একটা এক্সাম্পল আমি একটু দেখাই। দেখো, বেরিলিয়াম ক্লোরাইড, এখানে আমরা এসপি সংকরণ পাই, সেটা কিভাবে আমরা বুঝবো। তুমি এখানে যা আছে ওটা আপাতত দেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদের এখানে আলাদাভাবে বুঝাই। দেখো, আমরা জানি যে তোমার বেরিলিয়ামের ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে,
তো এখন এইটার ইলেকট্রন বিন্যাসটা তাহলে কি হওয়া উচিত? 1s2 2s2। এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই যে 1s2 2s2, ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানি যে সেকেন্ড অরবিটালে কিন্তু মানে দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু আমরা শুধু s অরবিটাল পাচ্ছি না, p সাবশেলটাও পাচ্ছি, যেখানে কিন্তু আরো 3টা অরবিটাল থাকে, px py pz। তো এখন তুমি যখন বেরিলিয়ামকে গ্যাস বা সলিড থেকে একটু এক্সাইটেড করে ফেলবা, তখন যেটা হবে s অরবিটাল থেকে একটি ইলেকট্রন জাম্প করে তোমার p অরবিটালে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তার কারণ হচ্ছে এরা প্রায় সমশক্তি সম্পন্ন। তো এখন যেটা হবে তোমার s এবং p আমাদের সংকরণ বের করার জন্য, মানে একদম তুমি যদি কোনো সূত্র ছাড়া একদম বাস্তবে বের করতে চাও, সেক্ষেত্রে প্রসেসটা হচ্ছে তোমার দেখতে হবে সিঙ্গেল ইলেকট্রন বা বিজোড় ইলেকট্রন কোন কোন অরবিটালে আছে, ঠিক আছে। কারণ বিজোড় ইলেকট্রনে কিন্তু আরো বেশি যৌগ আসতে পারবে, ঠিক আছে, আরো বেশি অ্যানায়ন বা ক্যাটায়ন আসতে পারবে। এই জন্য আমাদের সংকরণ বের করার জন্য খেয়াল রাখতে হবে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কয়টা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কয়টা আছে, s এবং p। দ্যাটস ওয়াই এখানে সংকরণ হচ্ছে sp। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, সো এখন কথা হচ্ছে এইটা আমরা চিত্রের মাধ্যমে কিভাবে বুঝতে পারি। সো চিত্রের মাধ্যমে বোঝার জন্য, আচ্ছা এখানে অলরেডি দেখো বলে দিছে যে বেরিলিয়াম ক্লোরাইড হচ্ছে 180 ডিগ্রিতে থাকে এবং চিত্রটা হচ্ছে এরকম, বেরিলিয়াম ক্লোরাইড। আচ্ছা, তো তুমি যদি চিত্রের মাধ্যমে বুঝতে চাও, দেখো এখানে সিগমা বন্ড একটা আছে, ঠিক আছে, এখানে কিন্তু আমরা অন্য আরেকটি সিগমা বন্ড পেয়ে যাচ্ছি। দুইটা সিগমা বন্ড মানে আমরা জানি যে ভ্যালু যদি হয় 2, আমরা আগের চার্টে দেখেছি যে ভ্যালু যদি হয় 2 তাহলে হাইব্রিডাইজেশন হবে sp। সো নিঃসন্দেহে বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন হচ্ছে sp। আচ্ছা, সো অনেকে প্রশ্ন করতে পারো ক্লোরিনের ক্ষেত্রে কি হবে। সো আমরা মেইনলি কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন বের করি, সো ক্লোরিনেরটা না জানানো চলবে, ঠিক আছে, বাট কিন্তু বের করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে যদি অনেকের প্রশ্ন থাকে আমি একটু বলে দেই। দেখো ক্লোরিনের কিন্তু সর্ববহিস্থ শক্তি স্তরে টোটাল 7টা ইলেকট্রন থাকে, হ্যাঁ। 7টার মধ্যে একটা কিসে কি করেছে, বেরিলিয়ামের সাথে বন্ধন গঠনে ব্যবহার করেছে। তাহলে বাকি আরো কয়টা থাকে ইলেকট্রন, 1 2 3 4 5 6। তাহলে কিন্তু টোটাল 3 জোড়া লন পেয়ার ইলেকট্রন আর একটি সিগমা বন্ড। তাহলে আমি ক্লোরিনের ক্ষেত্রে সংকরণ কি বলতে পারি, দেখো ক্লোরিনের ক্ষেত্রে সংকরণ হবে সিগমা বন্ড প্লাস লন পেয়ার কতগুলো সেটার হিসেবে। সো দেখো সিগমা বন্ড হচ্ছে একটি আর লন পেয়ার হচ্ছে 3টি, হুইচ ইজ 4, তাই না। আর 4 মানে হচ্ছে sp3। সো এখন তুমি এটা বইনির্ণয় করতে গেলে অনেক সময় লাগতো, আমরা খুব অল্প সময় সিগমা বন্ড প্লাস লন পেয়ারের মাধ্যমে করে ফেলছি। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই। দেখো এখন হচ্ছে আমরা নেক্সট কেজে দেখবো হচ্ছে sp2 সংকরণ। আচ্ছা, sp2 সংকরণের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেখানে আমাদের আকৃতিটা কেমন হয়, sp2 সংকরণে কতগুলো অরবিটাল মিশে নতুন সংকরণ অরবিটাল তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো sp2 সংকরণের ক্ষেত্রে এখানে শুধু এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি, আমি এখানে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার ত্রিভুজ আকার হবে, ঠিক আছে, ত্রিভুজ আকার। এই যে এখানে দেখো অলরেডি এখানে আমরা বলে দিছি যে আকৃতি হচ্ছে ত্রিভুজ আকৃতি এবং মোটামুটি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার যে কেন্দ্রীয় মৌলটা সেটা থাকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গেলটা এই যে এখানে দেখা যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, তো আমি এটা এক্সপ্লেন করব। আমি কি বলতেছি, এটার আকার হচ্ছে ত্রিভুজ আকৃতির এবং এখানে তোমার 3টি অরবিটাল থাকে। আচ্ছা, সো আমরা যদি একটা সাধারণ এক্সপ্লেনেশন দেখি, যেমন তুমি যদি দ্বিবন্ধনযুক্ত ইথিনের এক্সপ্লেনেশন দেখো তাহলে খুব সহজে বিষয়টা বুঝতে পারবে। আমরা প্রথমে এটা শর্ট ফর্মে কিভাবে বের করতে সেটা দেখব, তারপরে আমরা এখান থেকে ইলেকট্রন বিন্যাস থেকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো তুমি যদি ইথিনের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, ডবল বন্ড, ঠিক আছে। আর সহজ কথা হচ্ছে আমি যে ট্যাকটিক্সটা তোমাদের দেখাইছি সেটার জন্য তোমাদের কিন্তু মানে গঠনটা জানতে হবে, ঠিক আছে, মানে কিভাবে কতগুলো দ্বিবন্ধন বা এক বন্ধন লন পেয়ার ইলেকট্রন কতগুলো সেটা জানতে হবে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, তুমি যদি শুধু কার্বনের ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা এখানে দেখতে পাচ্ছি সিগমা বন্ড হচ্ছে একটি, ঠিক আছে, এখানে একটি এন্ড এখানে একটি। তো সহজ কথা, তুমি লেফট সাইডের কার্বনের যদি হিসাব করো, লেফট সাইডের কার্বনের ক্ষেত্রে টোটাল হচ্ছে আমার 3টি সিগমা বন্ড। সো 3টির ক্ষেত্রে আমাদের অ্যান্সার হওয়া উচিত sp2। সেই মতে রাইট সাইডে তোমার সিগমা বন্ড 3টা আছে, সেই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে sp2 সংকরায়ন। এখন sp2 সংকরায়ন কেন হয় সেটা হচ্ছে আমরা পরীক্ষার জন্য এভাবে এক্সপ্লেন করব, সেটা আমি দেখাচ্ছি। আর চিত্রটা কেমন হবে, চিত্রটা sp2 সংকরায়নের চিত্রটা হচ্ছে এরকম, মনে করি যে সেন্টার এইরকম। হ্যাঁ, তো এইখানে যদি তুমি চিন্তা করো, এটা কিন্তু অলমোস্ট একটা ত্রিভুজের মতো হচ্ছে, ঠিক আছে। এই যে ত্রিভুজের মতো আমরা যে দেখতে পাই, এই যে ত্রিভুজ, যদি তুমি 3টা যোগ করো ডট পয়েন্টগুলো, এটা কিন্তু একটা ত্রিভুজের মতো হচ্ছে, এবং অ্যাঙ্গেলগুলো হবে সেন্টার থেকে অ্যাঙ্গেলগুলো হবে 120 ডিগ্রি করে। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমি একটু দেখাই যে কিভাবে তুমি এটা পরীক্ষায় আসলে এক্সপ্লেন করবে। তুমি তো যে লন পেয়ার প্লাস সিগমা বন্ডের মাধ্যমে অ্যান্সারটা বের করবে, এক্সপ্লেন করবে কিভাবে। তো আমি কি বলেছিলাম যে যতগুলো অরবিটাল বিজোড় থাকে সেগুলো মিলেই কিন্তু তোমার সংকরায়ন হয়। হ্যাঁ, সো তুমি যদি একটু কার্বনের ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা জানি যে কার্বনের ইলেকট্রন নাম্বার হচ্ছে 6, দ্যাট মিনস 1s2 2s2, আচ্ছা 1s2 2s2 অ্যান্ড হচ্ছে 2p2। তো এখন তুমি যেটাকে একটু এক্সাইটেড স্টেটে নিয়ে যাও, তাহলে কি হবে, তোমার 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন জাম্প করে এই যে ব্ল্যাঙ্ক যে অরবিটালটা ছিল সেখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো টোটাল আমরা কয়টা খালি অরবিটাল পাচ্ছি, 1 2 3 4। আচ্ছা, সো এই যে টোটাল 4টা অরবিটাল পেয়ে গেলাম, তো তাহলে sp3 হওয়া উচিত ছিল না? বাট আমাদের যে কাজটা করতে হবে সংকরায়নের ক্ষেত্রে, আগে পাই অরবিটালের ওভারল্যাপিংয়ে অংশগ্রহণ করতেছে কিনা কোনো অরবিটাল সেটা দেখতে হবে, এন্ড দেন বাকিগুলো নিয়ে আমাদের হিসাব করতে হবে। সো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি দ্বিবন্ধন আছে। সো আমরা জানি যে দ্বিবন্ধন কিন্তু ওভারল্যাপিংয়ের মাধ্যমে হয়। সো ওভারল্যাপিং সাধারণত এই পি অরবিটালের মধ্যে হয়। সো আমরা একটি পি অরবিটালকে কেটে দিব, কেটে বাকি যারা থাকে তাদের নিয়ে আমরা অরবিটাল কি হচ্ছে সেটা হিসাব করব। দ্যাট মিনস এখানে আমরা বিজোড় অরবিটাল কয়টা আছে, 2s 2px 2py। সো 3টি মিলে আমাদের অরবিটালের সংকরায়ন হবে sp2। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে। এই যে অসংকরিত অরবিটালটা কেন, কারণ এই অসংকরিত অরবিটালটা মেনলি দ্বিবন্ধনে অংশগ্রহণ করে। সো আমাদের কি বললাম, আমরা যখন এক্সামে এক্সপ্লেন করব তখন আমরা দেখবো আগে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা, তাদেরকে আলাদা করে নিব বা সে সকল পি অরবিটালকে হিসাবের বাহিরে রাখবো, তারপরে বাকিগুলো নিয়ে আমরা সংকরণ হিসাব করব। আচ্ছা, সো আমাদের অ্যান্সারটা হচ্ছে পরীক্ষা কিভাবে এক্সপ্লেন করবে সেটাও আশা করি তোমরা বুঝে ফেলছো। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের sp2 সংকরণ, এবং এদের আকৃতিটা কেমন হবে সেটা আশা করি তোমরা বুঝে ফেলছো। আমরা এখন নেক্সটে চলে আসি, সেটা হচ্ছে sp3 সংকরায়ন। আচ্ছা, সো sp3 সংকরায়নটা দেখতে কেমন সেটার আগে আমাদের কয়েকটা জিনিস একটু জানতে হবে। দেখো এখানে 4টি সংকর অরবিটাল মিলে তোমার sp3 সংকরায়ন হয়। উপরে অলরেডি এখানে বলে দিছে যে তোমার একটি s এবং 3টি p অরবিটাল মিলে তোমার হচ্ছে যে সংকরায়নটা হয় সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার sp3 সংকরায়ন। আচ্ছা, তো আমি কি বলেছি, এখানে অণুর আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। তো চতুস্তলকীয় বিষয়টা কি জিনিস, চতুস্তলকীয় হচ্ছে এটা মনে করো সেন্টার, এই যে এইরকম। আচ্ছা, সো মানে বিষয়টা হচ্ছে তুমি যদি এটা যোগ করো, এটা কিন্তু অলমোস্ট দেখতে এরকম হবে। হ্যাঁ, মানে নিচে হচ্ছে 2টা তল, উপর হচ্ছে 2টা তল, মানে টোটাল হচ্ছে আমাদের 4টা তল থাকবে আর কি। এর জন্য এটার নাম হচ্ছে চতুস্তলকীয়, এবং এটা দেখতে মোটামুটি এই স্টাইলের, অর্থাৎ মাঝখানে কার্বন থাকবে এবং এই অরবিটালগুলো এভাবে ছড়িয়ে থাকবে। আচ্ছা, উদাহরণ হিসেবে আমরা CH4 মিথেন দেখতে পারি, আরও কিছু উদাহরণ হতে পারে, যেমন হচ্ছে তোমার অ্যামোনিয়া, অথবা হতে পারে তোমার পানি, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড, এটা প্রত্যেকেই কিন্তু তোমার sp3 সংকরণ অন্তর্ভুক্ত। তো এখন দেখো এখানে কিন্তু আমি একটা জিনিস বলে দিছি, সেটা হচ্ছে বন্ধন কোণ 109.5 ডিগ্রি। এটা হচ্ছে জেনারেলি যদি কোনো লন পেয়ার ইলেকট্রন না থাকে। হ্যাঁ, এটা যেমন CH4 এর ক্ষেত্রে তোমার 109.5 ডিগ্রি হবে, বাট অ্যামোনিয়া, পানি, হাইড্রোজেন সালফাইড এদের ক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হবে। এটা কেন হচ্ছে সেটার জন্য আমাদের ভেসপার বা VSEPR থিওরি যেটা সেটা পড়তে হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আপাতত জাস্ট জেনে রাখো, নর্মালি sp3 সংকরণে অ্যাঙ্গেল হচ্ছে 109.5 ডিগ্রি হয়ে থাকে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জিজ্ঞেস করো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, সো আমি দেখতে পাচ্ছি একজন অলরেডি বলেছো যে মুবিন হাসনাত sp3 সংকরণ হচ্ছে CH4। হ্যাঁ, আচ্ছা,
তো আমি সেম যে কথাটা বলেছি, তোমরা কিন্তু পরীক্ষায় সবার আগে লন পেয়ার প্লাস সিগমা বন্ড এই সূত্রটার মাধ্যমে সংকরণ বের করার চেষ্টা করবে, অ্যান্ড দেন তুমি এক্সপ্লেন করাটা কিন্তু ইজি, তুমি অ্যান্সার জানলে এক্সপ্লেন করা ইজি। সো কীভাবে আমরা মানে অ্যান্সারটা বের করবো, যেমন দেখো CH4 এর ক্ষেত্রে আমি কিন্তু আগেও একবার দেখাইছি যদিও, যে কার্বনের ক্ষেত্রে তুমি যদি দেখো এই যে হাইড্রোজেন নিচে 3টা থাকে আর উপরে 1টি থাকে। আচ্ছা, সো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি বলো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টোটাল সিগমা বন্ড হচ্ছে 4টা, দ্যাট মিনস এখানে সংকরণ হবে sp3। এখন তুমি এক্সপ্লেন করো, কোনো সমস্যা নেই। তুমি যদি কার্বনের ক্ষেত্রে লক্ষ্য করো 1s2 2s2 2p2, আচ্ছা, অ্যান্ড দেন তুমি যখন এটা এক্সাইটেড অবস্থায় নিয়ে যাবা তখন কি হবে, sp3 হওয়া উচিত, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে মিথেনের ক্ষেত্রে কোনো দ্বিবন্ধন নাই, তো সিম্পলি তোমার যেহেতু এখানে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল 4টা, অ্যান্সার হচ্ছে sp3। ঠিক আছে, আচ্ছা, এবং এটা দেখতে কেমন হবে এখানে মোটামুটি কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে চতুস্তলকীয় আকার। তো আরেকটা জিনিস আমরা একটু মাথায় রাখবো যে sp সংকরণের ক্ষেত্রে সবাই কিন্তু চতুস্তলকীয় আকৃতি নাও দেখাইতে পারে, তার কারণ হচ্ছে এখানে লন পেয়ার ইলেকট্রন, নন পেয়ার ইলেকট্রনের কারণে আকারের কিছু পরিবর্তন আসে, যেটা আমরা ভ্যাসপার থিওরিতে আলোচনা করব। আচ্ছা, বাট যদি কোনো লন পেয়ার ইলেকট্রন না থাকে তখন এই ধরনের একটা আকৃতি হবে এবং বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি। আচ্ছা, সো একজন বলছে যে চার্টটা বুঝতেছে না। চার্ট এখানে তেমন কঠিন কিছু না, আমি যেটা বললাম যে তোমাদের হচ্ছে নাম্বারটা মনে রাখতে হবে। ঠিক আছে, কোথায় চার্টটা, কোথায়? হ্যাঁ, তোমার হচ্ছে যে কাজটা করতে হবে লন পেয়ার ইলেকট্রন কতগুলো আর সিগমা বন্ড কতগুলো সেটা বের করতে হবে। সো নাম্বারের সাথে সাথে তুমি করেসপন্ডিং হাইব্রিডাইজেশন কি হতে পারে সেটা মুখস্থ করতে পারো চাইলে। আর যদি মনে রাখার জন্য ইজি কোনো সিস্টেম চাও, খেয়াল করো 2 মানে কি, 2টা অরবিটাল থাকা উচিত। সো 2টা অরবিটাল মানে হচ্ছে s and p। ঠিক আছে, এরপর 3 মানে কি, 3টা অরবিটাল থাকা উচিত। সো যতক্ষণ পর্যন্ত তোমার পি এর 3টা অরবিটাল কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পি নিতে থাকবো। দ্যাটস ওয়াই এস এর পর 2টা পি আসছে। ঠিক আছে, অ্যান্ড দেন 4 এর ক্ষেত্রে তাহলে কি আমরা আনতে পারি হচ্ছে sp3, কারণ 3টা অরবিটাল ছিল। বাট এক্সেপশনাল কেসে আমাদের sp2dও আসতে পারে বা dsp2ও হতে পারে। সবার ক্ষেত্রে কিন্তু খেয়াল করবা 4 করে, অর্থাৎ 4টি করে অরবিটাল মিক্স আসছে। আচ্ছা, সো 4 এর আচ্ছা এখানে মনে হয় একটু চেঞ্জ হয়েছে, আমরা একটু চেঞ্জ করি, দাঁড়াও। হ্যাঁ, এখানে আমাদের একটু ভুল হয়েছে, এটা 4 হবে, এটা 5 হবে। এইটা হচ্ছে 5 and this is 6। আচ্ছা, তোমরা আসলে যোগ করলে বুঝতে পারো sp3t দ্যাট মিন্স হচ্ছে 5 এখানে, আর dsp3 এটা হচ্ছে, এটাও কিন্তু 5, একই জিনিস, আসলে d আগে আসছে একবার পরে আসছে। আর 6 এর ক্ষেত্রে কি আসবে, 6 এর ক্ষেত্রে সেম, তোমার হচ্ছে sp3 তে কিন্তু p এর কিন্তু 3টা অরবিটাল, বেশি নাই। দ্যাট মিন্স আমাদের পরে চলে যেতে হবে d তে, d কিন্তু টোটাল 5টা আছে, যদি এত লাগে না, সাধারণত d3 পর্যন্ত শেষ হয়ে যায়। ঠিক আছে, সো আমাদের আরেকটা আসতে পারে 6 যেটা, আচ্ছা সরি আমি হচ্ছে মিলে লিখে ফেলতেছি, এটা 7 হবে। ঠিক আছে, তো 7 এই ক্ষেত্রে তোমাদের কি আসবে, সাধারণত sp3d3 হয়, কখনো কখনো d3 sp3ও হতে পারে, বাট সেটা আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এক্সপ্লেইন করব। বাট সাধারণ মনে রাখার জন্য এই সিরিটা মনে রাখবে। আচ্ছা, হ্যাঁ, তোমরা আশা করি sp3টাও বুঝে ফেলছো। sp3 এর ক্ষেত্রে আমি কি বলেছি, যে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিজোড় অরবিটাল কয়টা আছে সেটার মধ্যে খুব ইজিলি এক্সপ্লেন করা যায়। আচ্ছা, সো দেখো এখানে আমরা ফার্স্টে আমরা বুঝেছিলাম হচ্ছে মিথেন থেকে, এবার আমরা বুঝবো অ্যামোনিয়া থেকে। আচ্ছা, সো অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, দ্যাট মিনস 1s2 2s2 2p3। আচ্ছা, সো 2p3 যদি হয়, এখন আমাদের একটু লক্ষ্য করতে হবে এখানে বিজোড় অরবিটাল কয়টা আছে। সো বিজোড় অরবিটাল কয়টা, 1 2 3, তাই না? আচ্ছা, বিজোড় অরবিটাল 3টা, দ্যাট মিনস এখানে অ্যান্সার হওয়া উচিত ছিল কত, sp2, তাই না? বাট প্রবলেম হচ্ছে আমাদেরকে কমপ্লিটলি মানে বিক্রিয়ায় কোনো অংশগ্রহণ করে নাই সেটাও নিতে হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে, আচ্ছা এখানে বলি একটু, এখানে আমরা দেখতে পাচ্ছি বিজোড় অরবিটাল হচ্ছে 3টা, দ্যাট মিনস p3 হওয়া উচিত, বাট p3 কোনো সংকর অরবিটাল হয় না আসলে। এই জন্য আমাদের মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটালগুলো নিতে হবে। তো এই জন্য এখানে চলে আসবে হচ্ছে sp3। এই জন্য খেয়াল করবা, আমি কিন্তু সূত্রে বলে দিছি যে লন পেয়ার কতগুলো প্লাস সিগমা বন্ড কতগুলো হতে পারে, সেগুলো নিয়েই কিন্তু আমরা মেনলি অরবিটাল সংখ্যাটা বের করি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি লন পেয়ার
ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল একটি এবং সিগমা বন্ড গঠন করতে পারে এরকম সম্ভাব্য বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কয়টি? 3টি। দ্যাট মিনস sp3। আশা করি বুঝেছো তোমরা। সো এখন তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু আমরা বুঝে ফেললাম যে আমাদের সংকরণ কিন্তু sp3 হবে। হ্যাঁ, দেখো এখানে গঠন আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের উপরে কিন্তু একটি মুক্ত জোড় ইলেকট্রন আছে এবং জোর বলতেছি কিন্তু খেয়াল করো এখানে ইলেকট্রন কিন্তু দুটো বাট জোড়া বা পেয়ার কয়টি? একটি। আচ্ছা, তো তাহলে তুমি কিভাবে হিসাব করবে? আমরা জানি এখানে দেখতে পাচ্ছি আমরা লন পেয়ার হচ্ছে একটি অ্যান্ড দেন সিগমা বন্ড হচ্ছে 3টি। হ্যাঁ, সো দ্যাট মিনস আমাদের নাম্বার আসতেছে 4। সো এর করেসপন্ডিং হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে এইটা কি চতুস্তলকীয় হবে কিনা? সো আমি অলরেডি বলেছি যে ভ্যাসপার থিওরিতে আমরা জিনিসটা দেখব, বা VSEPR, এটার এক্স্যাক্টলি কোনো প্রোনাউন্সিয়েশন নাই, সেখানে আমরা দেখবো যে এটার আকৃতিটা কি হতে পারে। তারপর এখানে একটু এক্সপ্লেন করার চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে তোমার ত্রিকোণীয় পিরামিড। তার কারণ হচ্ছে তোমার এই মুক্তজোড় ইলেকট্রন ত্রিমাত্রিক গঠন তৈরিতে কোনো ভূমিকা রাখে না, যার ফলে এটার গঠনটা হবে এইরকম, এরকম হবে, এই টাইপের হবে। হ্যাঁ, মানে এই যে এই পয়েন্টে নাইট্রোজেন থাকবে আর বাকিগুলোতে তোমার হাইড্রোজেন থাকবে। হ্যাঁ, আর যেই তোমার যেটা বললাম আমি এখানে যে মুক্ত জোটটা থাকতেছে সে কিন্তু তোমার ত্রিমাত্রিক গঠনে কোনো ভূমিকা রাখে না, এই জিনিসটা মাথায় রাখবে। সেই মধ্যে তুমি যদি পানির ক্ষেত্রে খেয়াল করো, পানিতে কিন্তু 2টা তোমার মুক্ত জোট থাকে। দ্যাট মিনস এটার চিত্রটা হবে কৌণিক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো তোমরা অনেকে বইয়ের সূত্রতে বুঝতে চাচ্ছ, বইয়ের সূত্রতে বুঝে আমি বুঝাইতে পারবো কিন্তু এটা কোনো লাভ নাই। হ্যাঁ, তোমার অনেক বেশি সময় নষ্ট হবে। সো ইফিশিয়েন্ট কোনো সূত্র দিয়ে আমরা শেখার চেষ্টা করবো। আচ্ছা, সো ন্যাফথ্যালিনের ক্ষেত্রে সিগমা বন্ধন কয়টি? আচ্ছা, তো ন্যাফথ্যালিনের চিত্রটা কিরকম সেটা যদি তুমি জানতে পারো তাহলে কিন্তু হবে, আমি দেখাচ্ছি তোমাদের। তো তাহলে একটা জিনিস খেয়াল করো, তোমার তুমি যদি তোমার বইয়ের সিস্টেমে শিখতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যারোমেটিক যৌগের সংকরণ সহজে বের করতে পারবে না, একটু কষ্ট হবে। আচ্ছা, সো যে আমাকে জিজ্ঞেস করেছিলা যে সম্ভবত হুরে জান্নাত, তো আমি এটা অ্যান্সারটা দিব। আচ্ছা, sp3 সংকরণ আব্দুল্লাহ নোমান জিজ্ঞেস করেছো এটা কিভাবে বুঝাবো। আচ্ছা, খেয়াল করো, দেখো নাইট্রোজেন যখন এক্সাইটেডে যায়, আচ্ছা নাইট্রোজেন কিন্তু এক্সাইটেড যাওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তার কারণ হচ্ছে ওর অলরেডি 3টাই কিন্তু বিজোড় ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি হওয়া উচিত? 3টা বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল, দ্যাট মিনস হচ্ছে p3, আর তোমার মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যে অরবিটাল সেটা হচ্ছে s। সো আমাদের সংকরায়ন হবে sp3। ঠিক আছে, আমাদের একটা জিনিস একটু বলে রাখি, অরবিটাল বের করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল কোনগুলো। যদি না করা যায় তাহলে আমরা দেখব উত্তেজিত করে বা এক্সাইটেড করে কোনোভাবে এদেরকে মুক্তজোড়ের অরবিটালে কনভার্ট করা যাচ্ছে কিনা, এবং দেখতে হবে সেম শক্তি স্তরে আরও কোনো তোমার লন পেয়ার বিশিষ্ট অরবিটাল আছে কিনা। সবগুলো মিলেই কিন্তু আমাদের সংকরণটা হিসাব করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর sp3 এই সংকরণগুলো আসলে কাজটা কি? এই সংকরণ দিয়ে আমরা আসলে ত্রিমাত্রিক যে বিন্যাসগুলো দেখি সেটার সাথে এটার খুব ভালো এক্সপ্লেনেশন দেওয়া যায়। মানে তুমি sp3 এর ক্ষেত্রে মোটামুটি বলতে পারো সবগুলোই হচ্ছে চতুস্তলকীয় হবে, অথবা পিরামিডীয় হবে, অথবা কৌণিক হবে। বিষয়গুলো কিন্তু এক্সরের মাধ্যমে জানা হয়েছে এবং আমরা দেন এটা এক্সপ্লেন করতেছি। ঠিক আছে, আচ্ছা, নিয়াজ মোর্শেদ ভাই কমেন্ট করে ফেলছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের যাদের নেটওয়ার্কে আটকে যাচ্ছে তোমাদের কষ্ট পাওয়ার কিছু নাই, ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকবে, তোমরা রেকর্ডেড ক্লাসটাও দেখতে পারবে। চেষ্টা করো ক্লাসটা লাইভেই দেখতে, আর তোমরা ফ্রেন্ডদেরকে বেশি বেশি মেনশন করে দাও যাতে সবাই লাইভে ক্লাসটা দেখতে পারে। আচ্ছা, সো যাই হোক, আমরা কোথায় ছিলাম? আমরা এখানে এক্সপ্লেন করতেছিলাম অ্যামোনিয়া বা পানির ক্ষেত্রে, বা যেটা বলে CH4 মিথেনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু sp3 সংকরণ হবে। আচ্ছা, আমরা একটু সামনে আগাই। আচ্ছা, দেখো sp3 সংকরণের থার্ড উদাহরণ হচ্ছে পানি। সো পানির ক্ষেত্রে চিত্রটা কেমন হতে পারে? আচ্ছা, প্রথমে আমরা দেখব যে sp3 সংকরণ পানিতে তোমার কেন্দ্রীয় পরমাণু কোনটা। হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু সেটাই হয় যার জারণ সংখ্যা বেশি হয়। তো তুমি যদি একটু পানির ক্ষেত্রে দেখো, পানির অক্সিজেনের জারণ মান বা এটা হচ্ছে 2- আর হাইড্রোজেনগুলো হচ্ছে +1 করে। তো নিঃসন্দেহে অবশ্যই অক্সিজেন এখানে কেন্দ্রীয় পরমাণু হবে। বা আরেকভাবে বোঝা যায় সেটা হচ্ছে যেই পরমাণু একাধিক বা সবচেয়ে বেশি পরিমাণ অন্য পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয় তাদেরকে আমরা কেন্দ্রীয় পরমাণু বলতে পারি। তো সংকরণ সাধারণত কেন্দ্রীয় পরমাণু বের করে থাকি। এখন অক্সিজেনের ক্ষেত্রে দেখো, আমরা জানি অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টি। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হওয়া উচিত? 1s2 2s2 2p4, তাই না?
বাই ডিফল্ট 2p অরবিটালের ইলেকট্রনগুলো এইভাবে থাকে, 2p2 মানে px এর ভিতরে দুইটা থাকে, ঠিক আছে, py এর ভিতরে একটি থাকে, অ্যান্ড দেন হচ্ছে pz এ একটি থাকে। তো এখানে সংকরণ কি হওয়া উচিত? সো আমরা দেখতেছি এখানে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল হচ্ছে দুইটি, আর সম্পূর্ণ মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল হচ্ছে দুইটি। সেটা কোনটা কোনটা? একটি হচ্ছে p আর একটি হচ্ছে s। তো সবগুলোকে যদি একসাথে মিক্স করে ফেলো তাহলে আমাদের অরবিটালের সংকরণ হবে sp3। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি চতুস্তলকীয় হবে কিনা? আচ্ছা, সো চতুস্তলকীয় হবে না, তার কারণ হচ্ছে, আচ্ছা দেখো এখানে অলরেডি এখানে যে sp3 চিত্রটা এখানে বলে দিছে, যেহেতু দুইটা আমরা দেখতে পাচ্ছি মুক্তজোড় বিশিষ্ট এবং দুইটা হচ্ছে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট, দ্যাটস এখানে সংকরণ হচ্ছে sp3। এখন প্রশ্ন থাকতে পারে তোমাদের যে তাহলে এটার চিত্রটা কেমন হওয়া উচিত? এটার চিত্রটা কৌণিক হবে, তার একটু এক্সপ্লেনেশন আমি একটু দেই। দেখো আমাদের চতুস্তলকীয় কিন্তু এইরকম, তাই না? বাট আমরা দেখতে পাচ্ছি এখানে এই সাইডে হচ্ছে বন্ধন, মানে কি বলে এটাকে, আমার মুক্তজোড় ইলেকট্রন আছে, এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে। তো আমরা জানি যে মুক্তজোড় ইলেকট্রনগুলো ত্রিমাত্রিক গঠনে কোনো ভূমিকা রাখে না, তাই আমরা এদেরকে মুছে ফেলবো। আচ্ছা, তো পুরোটাই মুছে গেছে। তো তাহলে বিষয়টা এরকম হয়, দেখো এই টাইপের হচ্ছে না? দেখো এইটা কিন্তু একটা কৌণিক আকৃতি, হ্যাঁ, মানে তোমার মূল কথা হচ্ছে তোমার এখানে যেই বন্ধন জোড় বাদে মুক্ত জোড় ছিল তারা কিন্তু ত্রিমাত্রিক গঠনে কোনো ভূমিকা রাখে না, এই জন্য এর আকৃতিটা কৌণিক। এই এখানে বলে দিচ্ছে দেখো ভি আকৃতির বা কৌণিক আকৃতি। এবার অ্যাঙ্গেলটা কিন্তু এখন একটু কমে গেছে, তার কারণ হচ্ছে এই মুক্ত জোড় ইলেকট্রনগুলো কিছু বিকর্ষণ করছে, দ্যাটস ওয়াই আমরা পাচ্ছি 104.5 ডিগ্রি, মানে এক্স্যাক্টলি 109.5 ডিগ্রি কিন্তু হচ্ছে না। মানে আরেকটা জিনিস মনে রাখতে পারো, তোমার মুক্তজোড় ইলেকট্রন যত বাড়বে তত 2.5 ডিগ্রি করে অ্যাঙ্গেলগুলো কমবে। তুমি যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে লক্ষ্য করো, অ্যামোনিয়ার ক্ষেত্রে কত ছিল? 107.4 বা 107.5ও চিন্তা করতে পারো। এখানে কত ছিল? 109.5। তো তুমি যদি 2.5 ডিগ্রি কমাও তাহলে কত হওয়া উচিত ছিল? 107। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 107 ছিল, আরও 2.5 কমাইলে কিন্তু তোমাদের কত আসছে? 104.5 ডিগ্রি। সো আমরা অ্যাঙ্গেলের ভ্যালুটা কিন্তু মুখস্থ না করে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে তোমার যতগুলো মুক্তজোড় ইলেকট্রন আসবে প্রতি একটা মুক্তজোড় ইলেকট্রনের কারণে অ্যাঙ্গেল 2.5 ডিগ্রি করে কমতে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো sp3 সংকরণ আমাদের মোটামুটি শেষ। আমরা এখন sp3d সংকরণে চলে আসব। আচ্ছা, সো এখানে একজন আব্দুল্লাহ নোমান জিজ্ঞেস করেছো কিভাবে বুঝবা সেটা মুক্তজোড় ইলেকট্রন। যেই জোড়া ইলেকট্রন কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে না তাদেরকে মুক্তজোড় ইলেকট্রন বলা হয়, ঠিক আছে? যেমন আমি যেটা বলেছিলাম, এখানে একটু ছোট করে দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এখানে তোমার অক্সিজেনের যে সকল ইলেকট্রনগুলো কোনো ধরনের বিক্রিয়া করতেছে না এবং নিজেরাই জোড়ায় জোড়ায় থাকতেছে তাদেরকে আমরা বলবো মুক্তজোড় ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, অলরেডি একজন আমি দেখতে পাচ্ছি ভেসপার থিওরির শর্ট ফর্মটা বলে দিছো, খুব সুন্দর। আচ্ছা, হ্যাঁ, খান মোহাম্মদ সাকিব, তোমার উত্তরটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে sp3d সংকরণে চলে আসি। আচ্ছা, অনেকে প্রশ্ন করতেছে যে জিহাদ ভাই কেন ক্লাস নেন না? হ্যাঁ, অবশ্যই জিহাদ ভাই ক্লাস নিচ্ছেন, তো হয়তো উনি একটু ব্যস্ত থাকেন, তার কারণ হচ্ছে ওনার ম্যানেজমেন্ট অনেক বিষয় থাকে, তো এই জন্য আমরা সাধারণত ক্লাসটা নিই। আচ্ছা, তো এখন দেখো sp3d সংকরণটা কি জিনিস, আর খুব সহজ বিষয়। এখানে মোট 4টা অরবিটাল না হয়ে এখানে 5টা অরবিটাল কিন্তু সংকরণে অংশগ্রহণ করবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমাদের কয়েকটা জিনিস এখানে দেখতে হবে, যে 5টি সংকর অরবিটাল নিয়ে আমাদের এই sp3d সংকরণটা হয়ে থাকে। অণুর আকৃতি কেমন হয়? ত্রিকোণীয় দ্বিপিরামিডিক। এটা আবার কি জিনিস সেটা আমরা আলোচনা করব। এবং এখানে বন্ধন কোণগুলো যথাক্রমে 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি হয়, এটা এমসিকিউতে আসতে পারে, দ্যাটস এখানে ইনক্লুড করা হচ্ছে। আচ্ছা, যেমন এটা এক্সপ্লেন করার জন্য আমরা PCl5 দিয়ে এক্সপ্লেন করব। হ্যাঁ, আমরা প্রথমে এত কঠিন সিস্টেমে না গিয়ে এটাকে লন পেয়ার প্লাস সিগমা বন্ডের মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব। আচ্ছা, তো তুমি যদি এখানে একটু বন্ধনটা দেখতে চাও, আমরা জানি যে বন্ধনটা এরকম হওয়া উচিত। মানে সহজ কথা হচ্ছে আমি এখানে নর্মালি 5টা ক্লোরিনকে সিম্পলি এঁকে দিচ্ছি। আচ্ছা, তো 5টা ক্লোরিন যদি হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 5টা সিগমা বন্ধন আছে।
কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। তো যেহেতু সিগমা বন্ধন সংখ্যা 5, তাহলে সংকরান কত হওয়া উচিত? sp3d, তাই না? এবং তোমাদের পাশাপাশি কিন্তু এইটাও মনে রাখতে হবে যে sp3d এর ক্ষেত্রে আকৃতিটা হচ্ছে দ্বিপিরামিড ত্রিকোণীয়। এটা কি জিনিস আমরা একটু নেক্সট টপিকে দেখতেছি, এটা এক্সপ্লেন করবো। আগে চিত্রটা আমরা দেখি। আচ্ছা, চিত্রটা এখান থেকে দেখতে হবে। হ্যাঁ, দেখো এইটা হচ্ছে তোমার ত্রিকোণীয় দ্বিপিরামিড। কেন দ্বিপিরামিড বলা হচ্ছে? কারণ তুমি যদি এই পয়েন্টগুলো একটু যোগ করো, হ্যাঁ, ওই পয়েন্ট থেকে যদি এখানে আসো, তাহলে নিচে কিন্তু মোটামুটি একটা পিরামিড মনে হচ্ছে, আর উপরে আরেকটা পিরামিড মনে হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য বলা হয় হচ্ছে ত্রিকোণীয়, যেখানে টোটাল 3টা অ্যাঙ্গেল আছে, দ্যাটস ওয়াই ত্রিকোণীয়, এবং উপরে একটি পিরামিড, নিচে একটি পিরামিড, তাই ত্রিকোণীয় দ্বিপিরামিড আকার, ঠিক আছে? তোমরা আশা করি বিষয়টা বুঝেছো। সো এখন দেখো আমরা PCl5 এর ক্ষেত্রে ফসফরাস যেহেতু তোমার কেন্দ্রীয় মৌল, তো সেইটার ইলেকট্রন বিন্যাস আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। তো আমরা জানি ফসফরাস হচ্ছে তোমার 15 ইলেকট্রন বিশিষ্ট একটি পরমাণু। আমরা একদম লাস্ট শক্তি স্তরের ইলেকট্রনগুলো দেখবো, ভিতরেরগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। সো লাস্টে এখানে কি আছে? 3s2 3p6 থাকা উচিত, তাই না? বাট আমরা যখন এটাকে একটু এক্সাইটেড পরিস্থিতিতে নিয়ে যাব, আচ্ছা আমি এখানে একটু, আচ্ছা সরি এখানে তোমার 3p3 থাকবে, 3p3 থাকবে, যেহেতু তোমার 3p3। আচ্ছা, সো এখন তুমি যখন এটাকে এক্সাইটেড একটা স্টেটমেন্টে নিয়ে যাবা, তখন যেটা হবে, s অরবিটাল থেকে একটি ইলেকট্রন জাম্প করে d অরবিটালে চলে আসবে। কেন এটা করতে পারতেছে? কারণ সবাই কিন্তু একই শক্তি স্তরে আছে, ঠিক আছে? যার ফলে এদের শক্তির খুব একটা পার্থক্য নেই। দ্যাটস ওয়াই এখানে s থেকে একটি ইলেকট্রন যখন d তে চলে আসবে, আমরা দেখতে পাচ্ছি টোটাল 3টা p অরবিটাল, একটি s অরবিটাল এবং একটি d অরবিটাল কিন্তু মুক্ত হয়ে গেল। তার ফলে আমরা বলতে পারি এর সংকরণ হবে sp3d, ঠিক আছে? এভাবে বলা যায়। আর চিত্রটা কেমন হবে বা ত্রিমাত্রিক বিন্যাসটা কেমন হবে এখানে মোটামুটি বুঝতে পারছো। এই যে দেখো, s অরবিটাল, 3টি p অরবিটাল এবং 2টি d অরবিটাল মিক্স হয়ে তোমার sp3d কি বলে এটাকে ত্রিকোণীয় দ্বিপিরামিড আকার ধারণ করতেছে। এক্সাম্পল হিসেবে আমরা দেখাইলাম তোমাকে PCl5, ঠিক আছে? একটি এক্সপ্লেনেশন মানে একটা এক্সাম্পল জানলেই কিন্তু যথেষ্ট, এত বেশি জানার প্রয়োজন নাই। যখন পরীক্ষা আসবে তখন তোমরা জাস্ট হচ্ছে লন পেয়ার প্লাস সিগমা বন্ড এই সূত্রটা ব্যবহার করে বের করে ফেলতে পারবে। আচ্ছা, এই যে এখানে তারপরও আলাদাভাবে চিত্রটা দেখানো হয়েছে, তোমরা চিত্রটা দেখো তাহলে বিষয়টা বুঝতে পারবে। আচ্ছা, সো এখানে খান মোহাম্মদ সাকিব দেখতেছি খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। সো তোমরা যারা অলরেডি ক্লাস লাইভে করছো, তোমরা লাইভ ক্লাসটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞেস করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো sp3d সংকরণের ক্ষেত্রে চিত্রটা কেমন হবে তোমরা আশা করি বুঝতে পারছো। আর নর্মালি পরীক্ষা আঁকার ক্ষেত্রে এইভাবে আঁকবে, ঠিক আছে? যেমন ফসফরাস, এই যে ত্রিকোণ করে আঁকতেছি আমরা, এখানে ত্রিকোণ তৈরি হলো, উপরে একটা ক্লোরিন, নিচে একটা ক্লোরিন। সো চিত্রটা কিন্তু অনেকটা এরকম। সো আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট হচ্ছে sp3d2, মানে আমাদের একটা একটা করে অরবিটাল বাড়াতে হবে এবং সেখানে সংকরণের চিত্রটা কেমন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যেখানে 90 ডিগ্রি আর 120 ডিগ্রি কোথায়? হ্যাঁ, 90 ডিগ্রি হচ্ছে এই জায়গায় আর 120 ডিগ্রি হচ্ছে এইখানে। সো আশা করি বুঝতে পেরেছো যে অ্যাঙ্গেল কোনটা কোথায় কেন হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের sp3d2। আচ্ছা, তো sp3d2 ক্ষেত্রেও সেম, তোমার লন পেয়ার প্লাস সিগমা বন্ডের ভ্যালিউ হবে কত? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টোটাল 6, ঠিক আছে? যদি 6 হয় তখন আমরা বলতে পারি sp3d2 সংকরণ হচ্ছে। সো এই সংকরণের ক্ষেত্রে আমাদের মোট 6টি সংকর অরবিটাল প্রয়োজন হবে। এর আকৃতি হচ্ছে অষ্টতলকীয়, আমরা কিন্তু এর আগে চতুষ্তলকীয় দেখেছি, এবার অষ্টতলকীয় বিষয়টা আমরা দেখব। এর বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, সো আমরা SF6 যেটা, SF6 এর গঠনটা যদি একটু এক্সপ্লেনেশন দেখি তাহলে খুব সহজে বোঝা যায় যে কিভাবে এটা অষ্টতলকীয় হতে পারে। আচ্ছা, সো তুমি দেখো sp3d2 এর আমরা চিত্রটাকে একটু দেখি, তাহলে খুব সহজেই এক্সপ্লেন করতে পারবো কেন এটা অষ্টতলকীয় এবং বন্ধন কোণ কেন তোমার 90 ডিগ্রি হবে। আচ্ছা, অনেকে হচ্ছে জানতে চায় এটার ইংলিশটা কি হতে পারে, তো ইংলিশটা হচ্ছে অক্টাহাইড্রন, ঠিক আছে? অক্টা মিন্স হচ্ছে 8, ঠিক আছে? আচ্ছা, তো চতুষ্তলকীয়। দেখো এটা দেখতে কেমন, যদি একটু এখানে লক্ষ্য করো, উপরে একটি 4 তল বিশিষ্ট পিরামিড, নিচে একটি 4 তল বিশিষ্ট পিরামিড, এই জন্য এটার নাম হচ্ছে অষ্টতলকীয়। আচ্ছা, সো এটা কিভাবে আঁকবে আমি একটু দেখাই। এই যে সালফার,
ফ্লোরিন, নিচে ফ্লোরিন, হ্যাঁ, তারপর হচ্ছে তুমি 4 কোণায় 4টি ফ্লোরিন দিয়ে দাও। তাহলে এই হচ্ছে আমাদের SF6 এর গঠন। আচ্ছা, তো এই তো গেলো আমাদের সিগমা বন্ড নন পেয়ারের এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 6টা সিগমা বন্ড ছিল, দ্যাটস মানে তোমার সংকরণ হচ্ছে sp3d2। বাট এটা আমরা কিভাবে পরীক্ষায় এক্সপ্লেন করব? সো পরীক্ষা এক্সপ্লেন করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে সালফারের ইলেকট্রন বিন্যাসের এক্সাইটেড স্টেটটা কোনটা। সো এক্সাইটেড স্টেটে আমরা দেখতে পাচ্ছি নর্মালি ছিল 3s2 3p4, বাট যখন এক্সাইটেড স্টেটে চলে যাবে এখান থেকে একটি ইলেকট্রন ডিতে আসবে, s অরবিটাল থেকে একটি ইলেকট্রন ডিতে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল sp3d2। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এর সংকরণ হচ্ছে sp3d2। এভাবে তুমি এক্সামেও কিন্তু এক্সপ্লেন করতে পারবা। আচ্ছা, এবং এখানে খুব সুন্দর একটা সামারি বলা হয়েছে যে s px py pz অ্যান্ড d অরবিটাল দুটি মিলে ওভারঅল আমাদের sp3d2 তৈরি হচ্ছে। আচ্ছা, সো বিষয়গুলো বুঝতে পারছো তোমরা আশা করি। আচ্ছা, সো মারিয়া প্রশ্ন করেছো যে কিভাবে এমসিকিউতে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে sp3 সংকরণ কোনটা হবে সেটা কিভাবে বোঝা যাবে। আচ্ছা, সো সেই ক্ষেত্রে আমাদের লন পেয়ার প্লাস সিগমা বন্ডের মাধ্যমে বুঝতে হবে। ইভেন একই যৌগের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন সংকরণ হতে পারে, বিশেষ করে জৈব যৌগের ক্ষেত্রে। তখন তুমি প্রতিটা কার্বন, বিশেষ করে জৈব যৌগের ক্ষেত্রে প্রশ্নটা আসে, প্রতিটি কার্বনের জন্য তুমি এক্সপ্লেন করবে। আরেকটা জিনিস একটু মাথায় রাখবে, আমি যত লন পেয়ার প্লাস সিগমা বন্ড যে সহজ মানে শর্টকাটটা বলতেছি, এটা কিন্তু কোনো জটিল আয়নের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, সাধারণ যৌগ বা জৈব যৌগের ক্ষেত্রে ব্যবহার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, sp3d বা dsp3 এর মধ্যে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে, খেয়াল করো, যে অরবিটালটা আগে আসবে সেই অনুসারে তোমার নামকরণ হবে। তো dsp3 কেন হচ্ছে, সরি মানে sp3d কেন হচ্ছে, কারণ আমরা আগে দেখতে পাচ্ছি s দেন p দেন d অরবিটালটা আসছে। বাট কখনো কখনো দেখা যায় 3d আগে আসে, হ্যাঁ, তারপর হচ্ছে তুমি s4s পাও, তারপর হচ্ছে তুমি 4p পাও। দ্যাটস এখানে আসছে হচ্ছে 3d 4s 4p3। এগুলো না বলে আমরা সরাসরি বলতেছি dsp3। তো এটা হচ্ছে হায়ার ইলেকট্রন যখন হয় তখন আমরা চিন্তা করি, বাট নর্মালি এস আগে আসা উচিত। আচ্ছা, বাট যদি 3d হয় সেক্ষেত্রে তো তোমার ডি আগে আসবে। তো ডিফারেন্স না, চিত্র মোটামুটি সেমই, জাস্ট তোমার যে অরবিটালটা আগে পাচ্ছ সেভাবে নামকরণ হবে। আচ্ছা, হ্যাঁ, এক্সামে কীভাবে আসবে সেটা আমি বলবো, আমরা যখনই প্র্যাকটিসে যাব তখন বিষয়টা আলোচনা করব। দেখো, আমরা sp3d তো আলোচনা করলাম, এবার হচ্ছে sp3d3 চলে যাই। তো এখানে সহজ বিষয়, 7টি সংকর অরবিটাল থাকবে এবং অ্যাঙ্গেলগুলো কেমন হবে? তোমার হচ্ছে 70 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আচ্ছা, এটা ও হবে, এটা 390 না, এটা হচ্ছে তোমার ও। আচ্ছা, ঠিক আছে, 70 ডিগ্রি এবং 90 ডিগ্রি হতে পারে। তো এখন দেখো এখানে অণুর আকৃতিটা কেমন হয়, পঞ্চকোণীয় দ্বিপিরামিড। সো আকৃতিটা আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার পঞ্চকোণীয় দ্বিপিরামিড। তো বিষয়টা দেখতে কেমন? সো এখানে টোটাল 5টা অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ মাঝখানে একটা পঞ্চভুজ থাকবে, উপরে একটি এবং নিচে একটি অ্যাঙ্গেল থাকবে। তো বিষয়টা কেমন দেখতে, কেমন আমরা একটু যদি দেখি। আচ্ছা, এখানে মানে এক্সাম্পল হতে পারে IF7 বা ICL7, এটা হতে পারে। সো এখানে এক্সাম্পল হচ্ছে তোমার IF7। হ্যাঁ, সো দেখতে কেমন? তুমি সেন্টারে হচ্ছে আয়োডিন রাখো, একদম উপরে ফ্লোরিন, নিচে ফ্লোরিন, ফ্লোরিন 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 অ্যান্ড দেন টোটাল ফ্লোরিন। ঠিক আছে, তুমি যদি এই জিনিসটা একটু লক্ষ্য করো, এটা কিন্তু একটি পঞ্চভুজ বিশিষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এখানে টোটাল যেহেতু 5টা কোণ, এই জন্য এটা নামকরণ করা হয় পঞ্চকোণীয় দ্বিপিরামিড। হ্যাঁ, উপরে একটি পিরামিড, নিচে একটি পিরামিড, এবং অ্যাঙ্গেল হচ্ছে টোটাল 5টা। আচ্ছা, সো আমরা সেম ওয়েতে এক্সপ্লেন করবো। তুমি আয়োডিনের ক্ষেত্রে যদি দেখো, আয়োডিনের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কিন্তু 7টা থাকে, কারণ এটা গ্রুপ 17 মৌল। সো 7টার ক্ষেত্রে, এবং এটা যেহেতু পর্যায় 5-এ থাকে, দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র আমার ফিফথ অরবিটালের ক্ষেত্রেই এক্সপ্লেন করবো। আচ্ছা, সো দেখো এখানে কিভাবে হিসাব করতেছি আমরা। তুমি এটা যদি আয়োডিন বুঝতে সমস্যা হয়, তুমি ক্লোরিন দিয়ে এক্সপ্লেন করতে পারো, জিনিস সেমই। আচ্ছা, সো এখানে হবে হচ্ছে এরকম NS2 NP5। এটা হচ্ছে তোমার গ্রুপ 17-এর ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস, যেহেতু এটা পঞ্চম পর্যায়ে ছিল, দ্যাটস এখানে 5 চলে আসছে। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি 5s2 5p5। আচ্ছা, সো এখন আমরা জানি যে ডিতে অলরেডি 5টা জায়গা ফাঁকা থাকে।
এখন এখানে মোটামুটি যতগুলো ইলেকট্রন আছে সবাই বিজোড় হতে পারবে, ঠিক আছে। এই জন্য আমরা কি করব, প্রথমে পি থেকে একটা ইলেকট্রন নিব, মনে করে এখানে বসিয়ে দিলাম, তারপরে আরেকটা নিচ্ছি, দেন এস থেকে নিচ্ছি, তাহলে দেখো তিনটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি আমাদের অ্যান্সার হচ্ছে sp3d3 এবং এর আকৃতিটা হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিড, ঠিক আছে। এই যে sp3d3। সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, একদম সিম্পল বিষয়, খুব কঠিন কিছু না। আমাদের বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং পরীক্ষার হলে তুমি যত সুন্দরভাবে চিত্র আঁকতে পারবে সব তোমার জন্য ভালো। সুন্দর মানে এই না যে তুমি যে এরকম গ্রাফিক্যালি সুন্দর করে আঁকতেছো, জাস্ট তুমি যেন টিচারকে বোঝাতে পারো। আচ্ছা, তো অনেকে অ্যাঙ্গেলের প্রশ্নটা করতে পারো। সে অ্যাঙ্গেল হচ্ছে তোমার এই যে ফ্লোরিন টু ফ্লোরিন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 72 ডিগ্রি, বাট আয়োডিনের সাথে ফ্লোরিনের যখন উপরে নিচে থাকে সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। হ্যাঁ, এখানে কিন্তু অলরেডি বলে দিছে যে 90 ডিগ্রি, আর ফ্লোরিন টু ফ্লোরিন পাশাপাশি হচ্ছে 72 ডিগ্রি। কেন 72 ডিগ্রি তোমরা জানো, যে পঞ্চভুজ যখন থাকে তখন এরা সেন্টারের সাথে 72 ডিগ্রি মানে তোমার 72 ডিগ্রি করে তৈরি করে। সেই বিষয়টা খুব কঠিন না, সহজ বিষয়। আচ্ছা, তো কেন্দ্রীয় পরমাণু সংকরণ নির্ণয় তো আমি অলরেডি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। তো তারপর অনেকে জিজ্ঞেস করেছো যে কিভাবে আমরা এমসিকিউতে বুঝবো যে এটা কোন সংকরণের অন্তর্ভুক্ত। আচ্ছা, তো যেমন যদি তোমাকে দেওয়া হয় CH3COOH, হ্যাঁ, এখানে আসলে এক্স্যাক্টলি কে তোমার কেন্দ্রীয় মৌল কিন্তু বোঝা সম্ভব না। তো সেক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, তোমার এটাকে একটু ভেঙে নিতে হবে। এখন তুমি কি করবা, প্রতিটি কার্বনের জন্য তুমি সংকরণ বের করার চেষ্টা করবা। তো তুমি যদি প্রথম কার্বনের জন্য চেষ্টা করো, দেখো এখানে চারটাই হচ্ছে সিগমা বন্ড, দ্যাট মিনস এখানে সংকরণ হচ্ছে sp3। তুমি যদি মাঝখানের কার্বনটার জন্য চিন্তা করো, তো মাঝখানের কার্বনে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 তিনটা সিগমা বন্ধন আছে, দ্যাট মিনস এখানে অ্যান্সার হচ্ছে sp2। তুমি যদি শুধু অক্সিজেনের জন্য যদি লক্ষ্য করো, অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি সিগমা বন্ড, আর এইখানে কিন্তু তোমার একটি মুক্তজোড় ইলেকট্রন দুইটা থাকে। সো এই জন্য তোমার অক্সিজেনের জন্য সংকরণ হচ্ছে sp3। সো এইভাবে তুমি জৈব যৌগের ক্ষেত্রে মোটামুটি প্রতিটি কার্বন বা প্রায় প্রতিটি পরমাণুর সংকরণ বের করতে পারবে। সো যে তুমি প্রশ্ন করেছো যে কিভাবে আমরা এমসিকিউতে বুঝবো, সেটা হচ্ছে তোমাকে প্রতিটি কার্বনের ক্ষেত্রে মানে তোমার প্রতিটি কার্বন বা প্রতিটি পরমাণুর ক্ষেত্রে সংকরণ করে দেখতে হবে যে তোমার sp3 আসছে কিনা এই লন পেয়ার প্লাস সিগমা বন্ডের সূত্রটা ব্যবহার করে। আচ্ছা, হ্যাঁ, তো হাসান মোহাম্মদ তুমি সুন্দর অ্যান্সার করেছো, অ্যান্সারটা ঠিক আছে। আয়োডিন হেপ্টাফ্লোরাইড, হেপ্টা মানে হচ্ছে 7, ঠিক আছে। এখানে ক্লোরিন আসতে পারে, সেক্ষেত্রে আয়োডিন হেপ্টাক্লোরাইড আমরা ইউজ করব। আচ্ছা, হ্যাঁ, তো আমরা হচ্ছে একদম সামারিতে চলে আসি। তোমার sp থেকে sp3d3 পর্যন্ত তোমার অণুর আকৃতিগুলো কেমন হয়, বন্ধন কোণ কেমন হয়, এবং এক্সাম্পলগুলো আমরা কিছু দেখব, যেটা তোমরা একদম ওয়ান চান্সে দেখে নিতে পারো, যেটা এমসিকিউতে খুব ভালোভাবে মনে রাখা যাবে। হ্যাঁ, তোমরা কোনটা বুঝতে চাচ্ছ? মারিয়া আক্তার। আচ্ছা, তুমি এটা বুঝো নাই, তাই তো? সো এখন সিম্পল বিষয় হচ্ছে তোমার প্রতিটি কার্বন বা প্রতিটি পরমাণুর ক্ষেত্রে তোমার লন পেয়ার প্লাস সিগমা বন্ড, এই জিনিসটা চিন্তা করতে হবে। হ্যাঁ, তো এখন লন পেয়ার প্লাস সিগমা বন্ড। আচ্ছা, তুমি আরেকটা জিনিস এই অক্সিজেনের ক্ষেত্রে একটু লক্ষ্য করো। আমরা জানি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়, 1s2 2s2 2p4, তাই না? সো 2p4 এর ক্ষেত্রে আমরা আবার জানি যে 2px2 হচ্ছে আর 2py1 2pz1। তার মানে তোমার এখানে দুইটা সিগমা বন্ড গঠন করতে পারবে, বাকিগুলো হচ্ছে শুধু লন পেয়ার। আচ্ছা, সো এই জায়গায় দ্বিবন্ধন যে তৈরি হলো, তার মানে একটি সিগমা বন্ড আরেকটা হচ্ছে তোমার ওভারল্যাপিং করে তৈরি হচ্ছে। তো তাহলে আমরা আসলে কি এক্সপ্লেনেশন এখানে দেখতে পাই? এখানে একটি মুক্ত জোড় থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো একটি মুক্ত জোড় যদি থাকে, আচ্ছা একটি না, এখানে সিম্পলি দুইটা মুক্ত জোড় থাকবে, কারণ আমরা জানি অক্সিজেন কিন্তু দুইটা বন্ধন তৈরি করতে পারে। সো এখানে সে দুইটা বন্ধন তৈরি করার পর বাকিগুলা দিয়ে আমরা হিসাব করবো। দেখো এখানে লন পেয়ার কয়টা আছে? একটি, দুইটি, আর সিগমা বন্ড হচ্ছে একটি। তোমাদের কাছে এটা তো সহজ লাগার কথা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে লন পেয়ার হচ্ছে দুইটি, সিগমা বন্ড হচ্ছে একটি। সো এর জন্য সংকরণ হচ্ছে sp2। বিষয়টা দিয়ে তুমি খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করতে পারবা সংকরণগুলো কিভাবে আছে, ঠিক আছে। তো আশা করি তুমি মারিয়া তুমি তোমার অ্যান্সারটা পেয়েছো। আমাদের মেইন কাজ হচ্ছে
তোমার সিগমা বন্ড এবং বা সহজ কথা হচ্ছে একক বন্ধন কতগুলো আছে এবং লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় কতগুলো আছে সেটা বের করা। আচ্ছা, সো আমি এখানে সামারাইটা আবার দেখাই দিচ্ছি যে এসপি সংকরণের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে সরলরৈখিক আকৃতির অরবিটাল এবং অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। এক্সাম্পল হিসেবে আমরা জানতে পারি বেরিলিয়াম ক্লোরাইড অ্যান্ড হচ্ছে ইথাইন, হ্যাঁ, বা সহজ কথা যে কোনো অ্যালকাইনই ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এসপি সংকরণ দেখা থাকে। আচ্ছা, এসপি টুর ক্ষেত্রে এটা ত্রিভুজ আকৃতির হয় এবং বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি এবং তুমি উদাহরণ হিসেবে দেখতে পারো বেরিলিয়াম ট্রাইফ্লোরাইড, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড অ্যান্ড হচ্ছে ইথিন বা যে কোনো দ্বিবন্ধনযুক্ত যৌগ। আচ্ছা, sp3 হচ্ছে তোমার চতুস্তলকীয় সাধারণত হয়ে থাকে যদি কোনো মুক্ত জোড় ইলেকট্রন না থাকে, হ্যাঁ, এবং এদের জেনারেল মানে বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি এবং তোমার বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা যত বাড়তে থাকবে তত তোমার অ্যাঙ্গেল 2.5 ডিগ্রি করে কমতে থাকবে, সেটা আমি অলরেডি বলেছি। আচ্ছা, সো এখন তুমি sp3d, sp3d2, sp3d3 প্রত্যেকটার তোমার অনুরাকৃতি কি হতে পারে সেটা অলরেডি এখানে বলা আছে। তোমরা এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে পরীক্ষার আগে যাতে খুব সহজে অ্যান্সার করা যায় এবং তোমার এক্সাম্পল একটি করে মনে রাখাই যথেষ্ট, ঠিক আছে। মিথেন, তারপর হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, তারপর সালফার হেক্সাফ্লোরাইড অ্যান্ড হচ্ছে আয়োডিন হেপ্টাফ্লোরাইড, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার অনুরাকৃতি। তো আশা করি এখানে বোঝানোর কিছু নাই, অলরেডি বুঝাইছি। চারটা মনে রাখবা, তাহলে এক চান্সের বিষয়গুলো মাথায় চলে আসবে। আচ্ছা, আচ্ছা, সো আমাদের অরবিটাল সংকরণ বিষয়টা আমাদের আজকে মোটামুটি শেষ। আমরা নেক্সট ক্লাসে ভ্যাসপার থিওরি নিয়ে শুরু করব সরাসরি। আজকে আমরা কোশ্চেন সলভিংয়ে চলে যাই সরাসরি। আচ্ছা, দেখো আমাদের সংকরণ থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা আমরা এখন এক্সপ্লেন করব। তোমরা একটু বন্ধুদের বেশি বেশি মেনশন করো, যারা অলরেডি দেখতেছো খুব ভালো, যারা দেখতে পাচ্ছ না মেনশন মানে তোমরা জানো না আজকে ক্লাস হচ্ছে তাদেরকে জানানো কিন্তু যারা দেখতেছো তাদেরই দায়িত্ব, ঠিক আছে। আচ্ছা, দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি এখানে বলেছে যে আয়োডিন হেপ্টাফ্লোরাইডের ক্ষেত্রে কোন জিনিসগুলো প্রযোজ্য। এটা হচ্ছে সিলেট বোর্ডে চলে আসছিল। দেখো একটু আগে আমরা দেখেছি যে আয়োডিন হেপ্টাফ্লোরাইড হচ্ছে তোমার পঞ্চভুজ এখানে আয়োডিন হচ্ছে এটা তোমার পঞ্চভুজীয় পিরামিড। আয়োডিনের জারণ মানটা কত? আয়োডিনের জারণ মান এখানে হবে -1 কিনা এটা তোমরা একটু লক্ষ্য করো। আয়োডিনের টোটাল কিন্তু 7টা ফ্লোরিন এখানে অ্যাড আছে, ঠিক আছে। তো আয়োডিনের জারণ মান তুমি কিভাবে বের করবা? তুমি ফ্লোরিনের জারণ যদি ধরো -1 তাহলে আয়োডিন কত হওয়া উচিত? +7 হওয়া উচিত। তাহলে সেই ক্ষেত্রে আয়োডিনের জারণ মানটা কিন্তু এই জায়গায় -1 হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রায় তোমার +7 মতো হবে, তো এইটা ভুল। অ্যান্ড দেন sp3d3 সংকরণ ঘটে, অ্যান্সার হচ্ছে 1 and 3। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হাইব্রিড অরবিটাল সমূহ বা সংকরণের পর যে অরবিটালগুলো আমরা পাই সেগুলো সর্বদাই সিগমা বন্ধন তৈরি করে, তোমার পাই বন্ধন তৈরি করে না এবং সমশক্তি সম্পন্ন। সো অ্যান্সার হচ্ছে 1 and 3। আচ্ছা, এবার বলেছে নিচের উদ্দীপকের সাহায্যে তোমরা প্রশ্নের উত্তরটা দাও। সো উদ্দীপক কোনটা? উদ্দীপক হচ্ছে P3- বা ফসফরাস 3- এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3s2 3p6 এবং Q- এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার আচ্ছা হ্যাঁ ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার 4s1 3d10। মাঝখানে কি আছে সেটা আমাদের জানা দরকার নেই, আমাদের শেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো কেমন সেটা দেখতে হবে। তো এখন আমাদের বলেছে যে PQ5 এইটার সংকরণটা একটু ব্যাখ্যা করো। আচ্ছা, সো দেখো আমরা কিভাবে বিষয়টা একটু এক্সপ্লেন করতে পারি। সো এখানে ইলেকট্রন হচ্ছে 3s2 3p6, হ্যাঁ। আচ্ছা, 3-, আচ্ছা, তো 3s2 3p6 আসলে এটা কোন ইলেকট্রনটা হবে তোমরা কিন্তু আশা করি বুঝতে পারছো। এটা তোমার 3s2 3p6। আচ্ছা, চিত্র এটা কি ঠিক আছে প্রশ্নটা? আচ্ছা, আমি একটু প্রশ্নটা একটু যাচাই করতেছি।
হ্যাঁ, আচ্ছা, সো এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো প্রশ্ন ঠিক আছে, আমরা একটু এক্সপ্লেন করি। আচ্ছা দেখো, এখানে আমাদের P3 মাইনাস বলছে হচ্ছে 3s2 3p6। আচ্ছা, সো তার মানে হচ্ছে এখানে 3টা ইলেকট্রন সে গ্রহণ করার পর সে এই অবস্থাতে আসে। আর কিউ মাইনাস যেটা, হ্যাঁ, কিউ মাইনাসেরও কিন্তু পরিস্থিতি হচ্ছে তোমার 3s2 3p6। আচ্ছা, সো তাহলে তুমি কিভাবে এক্সপ্লেন করবে? সো P3 মাইনাস মানে হচ্ছে সে 3টা ইলেকট্রন গ্রহণ করলে এরকম পরিস্থিতিতে আসে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি ইলেকট্রনটা কেমন হবে, বা পি এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 3s2 3p3, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে মানে মাঝখানে যাই থাক, আমরা শেষ শক্তিস্তর ইলেকট্রনটা একটু দেখতেছি। তাহলে এটা কি হওয়া উচিত? এটা কিন্তু তোমার ফসফরাস হওয়া উচিত, ঠিক আছে? আমি জাস্ট এখানে একটু সিম্পলি লিখে দিচ্ছি, এটা ফসফরাস হওয়া উচিত। আচ্ছা, এন্ড দেন কিউ মাইনাস যদি খেয়াল করো, সে একটা ইলেকট্রন গ্রহণ করে দেন এই অবস্থায় আসছে। তাহলে আমরা বলতে পারি যে কিউ হবে 3s2 3p5। আচ্ছা, সো এটা কোনটা বলো তো? এটা কিন্তু আমরা বলতে পারি সিম্পলি ক্লোরিন, তাই না? আচ্ছা, সো এখানে PCl5 এর সংকরণটা ব্যাখ্যা করতে বলছে। তো তুমি PCl5 এর সংকরণ অলরেডি আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, যে PCl5 এইটা হচ্ছে তোমার ত্রিকোণীয় দ্বিপিরামিড। হ্যাঁ, ত্রিকোণীয় দ্বিপিরামিড আকৃতি, ঠিক আছে? সো আশা করি এই অ্যান্সারটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার সংকরণটা তাহলে আমরা কিভাবে বুঝবো? যে দেখো, ক্লোরিন এবং ফসফরাসের ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু এক্সপ্লেন করা যায়, বাট ওটা আমি আর এখন দেখাবো না। আমি জাস্ট সিম্পলি বলে দিচ্ছি, এখানে এটার অ্যান্সার যেহেতু PCl5, এবং PCl5 আমরা জানি একটি ফসফরাসের চারপাশে 5টি ক্লোরিন থাকে, তাহলে এখানে সিগমা বন্ড নাম্বার কয়টি? সিগমা বন্ড নাম্বার হচ্ছে 5। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে sp3d2। সরি, sp3d2 না, এটা হচ্ছে sp3d। আচ্ছা, সো অ্যান্সারটা হচ্ছে ত্রিকোণিক দ্বিপিরামিডিক, মানে দ্বিপিরামিডিক আর কি, এবং অ্যান্সার হচ্ছে সংকরণের sp3d। তুমি এটা ইলেকট্রন বিন্যাস দিয়ে এক্সপ্লেন করতে পারো, সেটা আমি অলরেডি বলেছি, তাই আর এখানে আলোচনা করব না। আচ্ছা হ্যাঁ, অনেকে হচ্ছে এমসিকিউ অ্যান্সারটা বলেছো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কোনটা সমস্যা? অনেকে বলতেছে হচ্ছে যে কনফিউশন। আচ্ছা, তোমাদের যার কনফিউশন, আশা করি তুমি তোমার কনফিউশনটা ক্লিয়ার করতে পেরেছো। আচ্ছা, সো নেক্সট কোশ্চেন, sp3 সংকরিত কার্বনের অসংকরিত পি অরবিটালের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত? আচ্ছা, সো এটা তোমরা অলরেডি কিন্তু একবার করেছো sp3 সংকরণ। আমি একটু চিত্রটা দেখাই। চিত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের ক্ষেত্রে সংকরণ হচ্ছে sp, এই কার্বনের ক্ষেত্রে সংকরণ হচ্ছে sp। হ্যাঁ, তো sp3 মানে sp সংকরিত অরবিটালের ক্ষেত্রে আর অসংকরিত যে পি অরবিটালটা থাকে, তাদের অ্যাঙ্গেলটা কিরকম ভাবে হিসাব করবো আমরা? আমি এটা কিন্তু তোমাদের জিএসটি এক্সামে আসছিল। হ্যাঁ, এই যে পি অরবিটাল যে অসংকরিত থাকে, তারা কিন্তু ওভারল্যাপ হবে। হ্যাঁ, ওভারল্যাপ হলে এখানে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে 90 ডিগ্রি। তো আশা করি অ্যান্সারটা তোমরা বুঝেছো। এটা কিন্তু আমি লাস্ট ক্লাসে ওভারল্যাপিং নিয়ে আলোচনা করেছি, সেখানে অ্যান্সারটা ছিল। আচ্ছা, এরপরে বলেছে sp3 সরি শুধু sp সংকরণের ক্ষেত্রে কার্বনের মধ্যে কোন কোন বন্ধন তৈরি হয়? আচ্ছা, তো এটার মধ্যেই দেখো, তুমি যদি এখানে দেখো sp সংকরণ আছে, হ্যাঁ, তো কার্বনের ক্ষেত্রে আমরা দেখতেছি ট্রিপল বন্ড, আচ্ছা এরকম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 সিগমা বন্ড অ্যান্ড এটা এন্ড হবে, প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি পাই বন্ধন কিন্তু দুইটা, তাই না? পাই বন্ধন মানে হচ্ছে সিঙ্গেল বন্ডের পরে যতগুলো বন্ধন থাকে সবাইকে বলা হয় পাই বন্ধন, ঠিক আছে? তার অ্যান্সার হচ্ছে 2 সিগমা প্লাস 2 পাই বন্ধন। আচ্ছা, আমার মনে হয় এখানেই দেখাই দেওয়া উচিত, তাহলে তোমরা বিষয়টা বুঝবা ভালো। আচ্ছা, সো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা সিগমা বন্ধন, মাঝখানে একটা সিগমা বন্ধন, আর টোটাল দুইটি পাই বন্ধন, ঠিক আছে?
এরপর কোন অধিক্রমণে পাই এবং সিগমা দুই ধরনের বন্ধন হতে পারে? তো আমি যেটা বলেছিলাম যে এস এবং পি অরবিটাল কিন্তু অধিক্রমণ হতে পারে, অথবা তোমার তারা নিজেরা সংকরিত হতে পারে। সো অ্যান্সার হচ্ছে তোমার এস পি। ঠিক আছে, এস এবং পি অরবিটালের অধিক্রমণে তোমার পাই বন্ধন হতে পারে, সিগমা বন্ধন হতে পারে। আর বাকিগুলোর ক্ষেত্রে তোমার শুধু অধিক্রমণ হবে, অথবা তোমার শুধু শুধু সিগমা বন্ধন অথবা শুধু পাই বন্ধন হবে। অ্যান্সার হচ্ছে এসপি। এসপি এর ক্ষেত্রে আমরা অধিক্রমণে পাই বন্ধনও পাই, সিগমা বন্ধনও পাই। ঠিক আছে। আচ্ছা, এরপর বলেছে কার্বন পরমাণুর এসপিটি সংকরণের ফলে সৃষ্ট এসপি টু, আচ্ছা এখানে মনে হয় কিছু একটা গ্যাপ ছিল। আচ্ছা না, ঠিক আছে, সৃষ্ট এসপি টু সংকরিত অরবিটাল ও অসংকরিত পি অরবিটালের মধ্যকার কোণটা কত? আচ্ছা, সো আমি এখানে একটু সুন্দর করে লিখতেছি, হচ্ছে কার্বন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের sp2 আর এই হচ্ছে আমাদের অসংকরিত পি অরবিটাল। অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। sp সংকরণ দ্বারা একটি কার্বন, আচ্ছা এটা তো সেম কোশ্চেন আবার চলে আসছে, এটা হচ্ছে 2p 2 পাই 2 সিগমা। আচ্ছা, এবার বলছে SF6 অণুতে S এর কোন ধরনের সংকরণ ঘটে? হ্যাঁ, এটা কিন্তু আমরা সহজে বের করতে পারি। কিভাবে বলেছিলাম দেখো, S এর মধ্যে তুমি যদি চিত্রটা কেমন তাও যদি দেখতে না চাও, জাস্ট সিম্পলি তুমি হচ্ছে 6টা ফ্লোরিন এখানে বসাও। যেহেতু টোটাল 6 ফ্লোরিন তোমার সালফারের সাথে যুক্ত, এটাকে নাম হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল সিগমা বন্ড হচ্ছে তোমার 6। সো অ্যান্সার হচ্ছে sp3। দেখো 4টা হয়েছে না, আর বাকি থাকবে কয়টা? 2টা। সো টোটাল আমাদের 6, অ্যান্সার হচ্ছে sp3d2। এটা কিন্তু হবে না, খেয়াল রেখো, কারণ হচ্ছে আমরা এটা কিন্তু অলরেডি এক্সপ্লেন করেছি। s অরবিটালটা সবার আগে আসছে, দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে sp3d2। দুটো সেম, দ্যাটস হচ্ছে একটা ক্রস দিয়ে দিলাম আর কি। তো আমাদের তো মোটামুটি কোশ্চেন সলভিং শেষ হয়ে গেছে। আচ্ছা, সো আমি এখানে একটু কথা বলি, তোমরা অলরেডি অনেকে প্রশ্ন করছো, আমি একটু প্রশ্নগুলো অ্যান্সার করছি, তারপরে আসতেছি। আচ্ছা দেখি, এটা বলছো, একটু দেখি আমি। দেখো এসপি সংকরণের ক্ষেত্রে তোমার কি হয়, 2টা সিগমা 2টা পাই হবে। ঠিক আছে, তুমি যদি দেখো এই যে, আরে সম্ভবত প্রশ্নটা করেছো খান মোহাম্মদ সাকিব, যে আগের কোশ্চেনটার অ্যান্সার ভুল আছে কিনা। আচ্ছা না, তুমি দেখো এসপি সংকরণের ক্ষেত্রে, আচ্ছা এসপি না, সম্ভবত তুমি sp2টা জিজ্ঞেস করতেছো। sp2 তো ঠিকই তো আছে। আচ্ছা, সো দেখো এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে ট্রিপল বন্ড আর এখানে একটা সিঙ্গেল বন্ড। হ্যাঁ, তো তাহলে সিগমা কয়টা? দেখো সিগমা এই যে একটা পাচ্ছি আমরা, এখানে একটা পাচ্ছি, তাই না? তাহলে 2টা সিগমা, আর পাই হচ্ছে এই পাশে 2টা, দ্যাটস হচ্ছে 2 পাই 2 সিগমা। আচ্ছা, সো এখান থেকে তোমার সিকিউ কোশ্চেন কেমন আসে? সহজ কথা হচ্ছে, অলরেডি কিন্তু আমি একটা দেখাইছি। দেখো তোমরা সিকিউ কোশ্চেন আমি একটা দেখাইলাম, সেটা কোথায়? হ্যাঁ দেখো, এখানে হচ্ছে আমি একটা সিকিউ কোশ্চেন জাস্ট কোড করে দিছি। মানে সহজ কথা হচ্ছে, তোমার আননোন কিছু যৌগ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে যেটা বলবে, তুমি ওই যৌগগুলোকে মানে ওই পরমাণুগুলোকে তুমি ডিটেক্ট করো, সেখান থেকে যে যৌগটা তৈরি হচ্ছে তার সংকরণটা কেমন হতে পারে। তো সহজ কথা, সংকরণ রিলেটেড প্রশ্ন আসবে, অর্থাৎ একটা যৌগ থাকবে, সেই যৌগের সংকরণ কি হতে পারে সেটা এক্সপ্লেন করো। আবার আরেকটা বিষয় হচ্ছে তোমাদের জটিল যৌগের সংকরণ আসতে পারে। জটিল যৌগের সংকরণটা আমি একটু দেখাচ্ছি, এটা এখানে নাই, সো আমরা একটু আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কোশ্চেন কোথায় শেষ হয়েছে? এখানে, তাই তো? ঠিক আছে, তো আমরা জটিল যৌগের সংকরণটা একটু আলোচনা করি। বা জটিল আয়ন আর কি, জটিল যৌগ না বলে তোমরা জটিল আয়নও বলতে পারো। আমরা এখন জটিল আয়নের ক্ষেত্রে সংকরণগুলো কেমন হতে পারে বা কিভাবে বের করব, কারণ এখানে তো লন পেয়ার প্লাস সিগমা বন্ড খাটবে না, তো সেটা একটু দেখবো। আচ্ছা, তো প্রথমেই চলে আসি আমরা, সাপোজ মনে করো জিঙ্কের যে যৌগটা আছে, ঠিক আছে,
আচ্ছা, তো এখন এই যে জটিলায়নটা আমরা এখানে লিখলাম, সো এই জটিলায়নের অ্যান্সারটা কি হবে? সহজ বিষয়, এখানে হচ্ছে জিঙ্ক টেট্রা অ্যামাইনো, এই ধরনের একটা নাম হবে। এখন ওটা বিষয় না, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে সংকরণটা কি হতে পারে। আচ্ছা, তো দেখো আমাদের এখানে কিন্তু 2+ বলে দিয়েছে, তো আমাদের ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে আমাদের জিঙ্ক 2+-এর ইলেকট্রন বিন্যাসটা দেখতে হবে। ইলেকট্রন বিন্যাস হচ্ছে প্রথমে আমরা আর্গন লিখে ফেলবো, দেন হচ্ছে আমরা জানি জিঙ্কের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 30। হ্যাঁ, তো তাহলে এটা কী হওয়া উচিত? 3d10 4s2 হওয়া উচিত, বাট যেহেতু 2+ ছিল তাহলে এটা 0 হয়ে যাবে। সো এখানে আমরা লিখব 0। আচ্ছা, সো এখন তুমি কি করবা? 3d অরবিটালের ইলেকট্রনগুলোকে একটু ভাঙানোর চেষ্টা করো। আচ্ছা দেখো, তাহলে আমরা কি বলতে পারি? 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার আরও কিছু থাকে, আরও কিছু বলতে আমি বোঝাতে চাচ্ছি যে 4s কিন্তু কমপ্লিটলি ফাঁকা, তারপরে 4p কিন্তু কমপ্লিটলি ফাঁকা, এরপরে 4dও কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা। 4s 4p অ্যান্ড দেন হচ্ছে 4d। সো এটা ফাঁকা থাকলেই আমাদের সুবিধা কি? এখন বিষয়টা হচ্ছে এই যে লিগ্যান্ড যেটা অ্যামোনিয়া যেটা, এটার মধ্যে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে। হ্যাঁ, সো যখনই তোমার এই লিগ্যান্ড তোমার জিঙ্কের এখানে আসবে, লিগ্যান্ডের উপস্থিতিতে ইলেকট্রনগুলো একটু মানে কি বলে রিশাফল হবে, মানে এদের অবস্থানগুলো পরিবর্তন হবে এমনভাবে যাতে এরা মানে তোমার জায়গা ফাঁকা করতে পারে। অথবা আরেকটা জিনিস তুমি চিন্তা করতে পারো, এখানে টোটাল লিগ্যান্ড কয়টা আছে? 4টা আছে, এবং এদের মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি মুক্তজোড় ইলেকট্রন আছে। সো এই মুক্তজোড় ইলেকট্রনগুলো এখানে খুব ইজিলি নিজেদের বসাতে পারবে। দেখো তাহলে টোটাল কতগুলো জায়গা ফিল আপ করতেছে? এস অরবিটাল এবং পি এর 3টে অরবিটাল ফিল আপ করতেছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া লিগ্যান্ড এখানে 4টা আছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যেহেতু 4টি ফাঁকা অরবিটাল তোমার লিগ্যান্ড দ্বারা পরিপূর্ণ হলো, তাই এর সংকরণ হবে sp3। তার কারণ হচ্ছে 4s 4apx 4py 4pz, দ্যাটস এটার অ্যান্সার হচ্ছে জটিলায়নের সংকরণ sp3। আচ্ছা আচ্ছা, তোমরা আর্গনের ব্যাপারটা বুঝো নাই তাই তো? আমি বলি দেখো, জিঙ্কের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 30, তাই না? সো তোমার তো সব কিছু লেখার প্রয়োজন নাই, তোমাদের যে কাজটা করতে হবে, জিঙ্ক কিন্তু তোমার ঠিক তার পূর্বের যে নোবেল গ্যাস আছে তার থেকে কতগুলো ইলেকট্রন বেশি সেভাবে লিখলে হবে। দেখো আমরা জানি যে জিঙ্কের আগে তোমার নিয়ারেস্ট যেই নিষ্ক্রিয় গ্যাস সেটা হচ্ছে আর্গন। তো আর্গন ইলেকট্রন কটা থাকে? 18টা। সো 18টা বাদে বাকি যতগুলো লিখলে তোমার ইলেকট্রন বিন্যাস হয়ে যায়, সেভাবে লিখলে কিন্তু তোমার ইলেকট্রন বিন্যাসটা তোমার কারেক্ট হবে। ইভেন তুমি যদি জিঙ্কের নিচে অন্যটা লেখো, সেক্ষেত্রে তোমার দেখতে হবে, যেমন আমি যদি বলতে চাই সাপোজ সিলভার। হ্যাঁ, তো সিলভারের ক্ষেত্রে তার আগের ইলেকট্রন বিন্যাস মানে আগের নিষ্ক্রিয় গ্যাস কোনটা? সেটা তোমার জ্যানন হবে। তো জ্যাননের তুমি জ্যানন লিখে দেন হচ্ছে বাকি ইলেকট্রন যে কটা থাকে সেটা লিখে দিবা, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে, কারণ তোমার ভিতরের ইলেকট্রনগুলো দেখানোর প্রয়োজন নেই। সো ওটা বারবার লেখার দরকার নেই। আশা করি তুমি আর্গনের অ্যান্সারটা পাইছো। আচ্ছা, সো এইটার অ্যান্সারটা তোমরা আশা করি পেয়েছো যে জটিল যৌগের ক্ষেত্রে আমরা কীভাবে অ্যান্সার করবো, সেটা হচ্ছে লিগেন্ডের মুক্তজোড়গুলো কীভাবে সহজে এখানে জায়গা করতেছে সেটা সাপেক্ষে। আচ্ছা ফাইন, এখন আমরা হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী দেখব, মানে ব্যতিক্রম ধর্মী জটিলায়ন। এগুলোর নাম হচ্ছে টেট্রা অ্যামিনো কি বলে কপার আয়ন। ঠিক আছে, এভাবে নামকরণ করতে পারো তুমি। হ্যাঁ, মানে সহজ কথা হচ্ছে এখানে যেহেতু 4টা অ্যামোনিয়া ছিল, দ্যাটস নাম হচ্ছে টেট্রা অ্যামিনো। আচ্ছা, তো এখন এইটার ক্ষেত্রে আমরা সংকরণ ব্যাখ্যা করার জন্য প্রথমে কপার 2+ ইলেকট্রন বিন্যাসটা দেখব। সো প্রথমে আমাদের 18টা ইলেকট্রন লিখে ফেলতে হবে আর্গন। এরপর হচ্ছে আমাদের কি ছিল ইলেকট্রন বিন্যাসটা? 3d10 4s1 ছিল না? বাট যেহেতু এটা তোমার কপার 2+, তার মানে এখানে 2 জায়গা থেকে ইলেকট্রন কমবে, এখানে হবে 9, এখানে হচ্ছে 0। আচ্ছা, এখন তুমি যদি একটু ইলেকট্রন বিন্যাসটা লক্ষ্য করো, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, 3d9 যেহেতু একটা ফাঁকা, সমস্যা নাই, এখানে 3d তো আমরা লিখে ফেললাম, বাট আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 4s ফাঁকা আছে, 4p ফাঁকা,
4d ফাঁকা। আচ্ছা, সো এখন আমরা কিভাবে ইলেকট্রন মানে লিগেন্ডগুলোকে এখানে নিয়ে আসবো। সো আগের বারের মধ্যে হওয়া উচিত না, যে লিগেন্ড যেহেতু তোমার নিজের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন বহন করে, সো মুক্তজোড়ের জন্য কমপ্লিটলি ফাঁকা অরবিটাল প্রয়োজন হবে। সো ফাঁকা অরবিটালের ক্ষেত্রে আমাদের কি হওয়া উচিত ছিল, দেখো 4s দেন 4p। 4p এর ভিতরে কিন্তু মোটামুটি 3টা থাকে, দ্যাট মিনস হচ্ছে এখানে সংকরণ হওয়া উচিত ছিল কিন্তু sp3, তাই না? বাট অ্যান্সার এটা হবে না, তার কারণ হচ্ছে এটার এক্সরে করে জ্যামিতিক গঠন দেখা গেছে একটু ভিন্ন টাইপের, তোমার হচ্ছে চতুস্তলকীয় টাইপের একটা গঠন হবে। সো ওই গঠনটার সাপেক্ষে এটার এক্সপ্লেনেশনটা ডিফারেন্ট আসবে। কীভাবে আমি একটু বলি। সো ও যেটা করবে, মানে এটা কিন্তু যেটা বলতেছি এটা জ্যামিতিক আকৃতিটা ভিন্ন হওয়ার কারণে আমাদের এই sp3 সংকরণটা হচ্ছে না। তার কারণ হচ্ছে sp3 সংকরণ কিন্তু চতুস্তলকীয়, বাট এখানে এর জ্যামিতিক আকৃতিটা একটু ডিফারেন্ট, সেটার জন্য আমাদের ভিন্নভাবে সংকরণটা এক্সপ্লেন করতে হবে, যেটা হচ্ছে আমি অলরেডি কোথাও কিন্তু এক্সপ্লেন করি না একটা। আচ্ছা, আমি একটা অ্যান্সারটা বলে দিই। এটা সংকরণটা হচ্ছে তোমার কেউ কেউ বলে হচ্ছে sp2d, আবার কেউ বলে হচ্ছে dsp2, ঠিক আছে? যেটা আমাদের আমি একটু বলবো কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, তো দেখো এখন এই 4টা ইলেকট্রন কোথায় আসবে, কোথায় আসলে তাদের জন্য ইজি হয়। এই অ্যামোনিয়াগুলো এইভাবে আসবে, আমি বলি। প্রথমে এখানে একটা আসবে, এখানে আসবে, এখানে আসবে, দেন এই অরবিটালে না গিয়ে সরাসরি তোমার 4d-তে চলে আসবে, ঠিক আছে? যার ফলে অ্যান্সারটা হচ্ছে sp2d, ঠিক আছে? এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আর dsp2টা ভুল না, আসলে dsp2টা অনেক এভাবে এক্সপ্লেন করে, যে লিগেন্ড যেহেতু আসতেছে, তো লিগেন্ডের কারণে এই ইলেকট্রনটা যেটা বিজোড় ছিল এটা জাম্প করে কোথায় আসে, জাম্প করে তোমার পি অরবিটালে চলে আসে, ঠিক আছে? কোথায় আসে, 4p-তে চলে আসে। তার ফলে যেটা হয় তোমার এখানে একটা ফাঁকা হয়ে যায়, তাহলে dsp2 হয় এভাবে। কিন্তু এতে যে প্রবলেমটা থাকে, আমরা জানি যে কোনো ধাতুর ক্ষেত্রে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যদি বিজোড় ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু সে সহজে সেটা ছেড়ে দিতে পারে। সেই ক্ষেত্রে কপার 3+ হওয়ার একটা সম্ভাবনা থাকে, বাট যেহেতু এটা লজিক্যাল না, এই জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে তোমাদের জন্য sp2d। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। sp3, আচ্ছা হ্যাঁ, আমি sp3 বিষয়টা আরেকবার একটু বলছি। সিম্পল বিষয়, আমাদের জটিল আয়নের ক্ষেত্রে যে কাজটা করতে হবে, লিগেন্ডের মুক্তজোড় ইলেকট্রনগুলো যেভাবে তোমার ফাঁকা অরবিটালগুলোতে প্রবেশ করবে সেই সিরিয়ালে আমরা হচ্ছে নামকরণ করব। সো আমরা দেখতে পাচ্ছি যে তোমার টেট্রাঅ্যামিনো জিঙ্কের যে আয়নটা ছিল, সেখানে প্রথমে s অরবিটালে অ্যামোনিয়া একটি প্রবেশ করেছে। এটা মানে কি জানো, এখানে আসলে অ্যামোনিয়া প্রবেশ করতেছে, ঠিক আছে? এখানে অ্যামোনিয়া প্রবেশ করতেছে, আমি জাস্ট হচ্ছে মুক্তজোড়টা বসেছি, এই যে মুক্তজোড়টা এখানে প্রবেশ করতেছে। আচ্ছা, সেই মতে বাকি 4টাতেও তোমার বাকি 4টা অ্যামোনিয়া প্রবেশ করে টোটাল sp3 তৈরি করতেছে। এবং এর চিত্রের আকারটা হবে এরকম, জিঙ্ক অ্যামোনিয়া অ্যামোনিয়া অ্যামোনিয়া, এই হচ্ছে অ্যামোনিয়া। আচ্ছা, বাট সেম কেজের ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টেট্রাঅ্যামিনো কিপ্রেট যে আয়নটা ছিল, সেই ক্ষেত্রে তোমার dsp2 sp2d দুইটাই অ্যান্সার হবে, বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে তোমার sp2d। তার কারণ হচ্ছে dsp2 এর ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে এই ইলেকট্রনটা চলে আসবে কোথায়, 4pz এ। বাট যেহেতু বিজোড় ইলেকট্রন ধাতুর ক্ষেত্রে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে থাকলে সেটা বের হওয়ার একটা পসিবিলিটি থাকে, তার মানে সেটা কিন্তু কপার 3+ হয়ে যেত, কিন্তু বাস্তবে আমরা কখনোই কপার 3+ দেখতে পাই না। সো তার মানে এই ইলেকট্রনটা আসলে কখনই এখানে আসে না, বা এই এক্সপ্লেনেশনটা ভুল। এই জন্য আমরা বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসেবে ধরবো sp2d। এখন এটা দেখতে কেমন সেটা একটু আমি বলি, এটার মানে ত্রিমাত্রিক গঠনটা কেমন। আচ্ছা, ত্রিমাত্রিক গঠনটা এরকম, এই হচ্ছে কপার, 4 কোণায় 4টি অ্যামোনিয়া থাকে, হ্যাঁ, এইভাবে। মানে ওরা হচ্ছে যে লিগেন্ড যেটা থাকে, ওরা হচ্ছে এভাবে সন্নিবেশ বন্ধন তৈরি করতেছে, ঠিক আছে? সো এটা মনে রাখো যে জটিল আয়নের ক্ষেত্রে সাধারণত সন্নিবেশ বন্ধন তৈরি হয়, এবং এইটা হচ্ছে আমাদের একটি ত্রিমাত্রিক গঠন। সো আশা করি তোমরা তোমাদের জটিল আয়ন সম্পর্কে প্রশ্নগুলোর অ্যান্সার পেয়েছো। আচ্ছা, সো একজন বলেছো যে তোমার হচ্ছে হেক্সা অ্যাকুয়া ক্রোমিয়াম আয়নের গঠনটা একটু বলতে। আচ্ছা, সো এই বিষয়গুলো কিন্তু সহজ, কিন্তু হ্যাঁ আমি তারপরে একটু দেখাচ্ছি তোমার মেহেদি হাসান সিয়াম যে প্রশ্নটা করেছো সেটার অ্যান্সারটা কি হতে পারে। যেহেতু স্লাইড নেই, আমাদের হচ্ছে নিউ স্লাইড ক্রিয়েট করতে হবে। আচ্ছা, সো তোমার প্রশ্নটা কি ছিল ভাইয়া?
দেখি আমি, মেহেদী হাসান সিয়াম। যাই হোক, তোমার প্রশ্নটা খুব সুন্দর, আমরা এইটা একটু এক্সপ্লেন করব। আর কোথায় গেল, হ্যাঁ, ক্রোমিয়াম হেক্সা অ্যাকুয়া 3+। আচ্ছা, সো এখন তুমি এখানে একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আমাদের 6টা পানির অণু আছে। সো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ক্রোমিয়াম 3+ ইলেকট্রনের, মানে ক্রোমিয়াম 3+-এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। সো আমরা জানি ক্রোমিয়ামের ইলেকট্রন ছিল 24টা। তো সেই ক্ষেত্রে আমাদের ইলেকট্রন কিরকম হওয়া উচিত, আর্গন, দেন হচ্ছে তোমার 3d5 4s1, তাই না? বাট যেহেতু এখানে 3+ ছিল, তার মানে এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, এখান থেকে 2টি ইলেকট্রন চলে যাবে। তাহলে এরকম হবে, দেখো, মানে আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইনলি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা হচ্ছে এখন ক্রোমিয়াম 3+-এরটা দেখব। আচ্ছা, সো ক্রোমিয়ামের 3+-এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3টি ইলেকট্রন। মানে কি এখানে কটা থাকবে বলো? 2টি ইলেকট্রন থাকবে, ঠিক আছে? না, সরি, এখানে হচ্ছে 3টে ইলেকট্রন থাকবে, 3টি ইলেকট্রন। আচ্ছা, সো এখন তুমি কিভাবে ইলেকট্রন বিন্যাসটা করতে পারো, সহজ, কোনো ঝামেলার পূর্ণ কিছু নাই। এই হচ্ছে আমাদের ডি অরবিটাল, 1 2 3 4 5, ঠিক আছে? ইলেকট্রন কিভাবে আছে, 1 2 3। আচ্ছা, এটা হচ্ছে তুমি ধরো 4p, এটা হচ্ছে তোমার 4s, এন্ড দেন হচ্ছে তোমার 4। আচ্ছা, এটা জায়গা হচ্ছে না, 4টি যে সবসময় লাগবে এরকম না, তারপর আমরা লিখে রাখবো, কারণ যদি লাগে সেই ক্ষেত্রে সেভাবে আমাদের এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, সো এখানে আমি একটু এক্সপ্লেনেশন দিই তোমাদের। সেটা হচ্ছে কিছু কিছু লিগ্যান্ড আছে, বা বিশেষ করে হচ্ছে যাদের এরকম মুক্তজোড় ইলেকট্রন থাকে, হ্যাঁ, সো এরা সাধারণত তোমার যখন কোনো একটি জটিল আয়নের ধাতুর কাছাকাছি আসে, তখন এই কি বলে, নন ডিজেনারেট অবস্থা সৃষ্টি করে, অর্থাৎ তোমার ডি অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য সৃষ্টি করে। তো যাই হোক, আসলে এত বিস্তারিত এক্সপ্লেন করার প্রয়োজন নেই, আমি জাস্ট এটা বলে দিচ্ছি, যখন লিগেন্ড আসে তখন এই ইলেকট্রনগুলো কি হয়, নিজেদেরকে শ্রিঙ্ক করে কাছাকাছি নিয়ে আসে, ঠিক আছে? তো কাছাকাছি নিয়ে আসলে এরকম হবে, এই যে দেখো, দুইটার করে এখানে এরকম চলে আসবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, এরা যতটুকু সম্ভব নিজেদেরকে ছোট জায়গায় নিয়ে আসবে, মানে লিগেন্ডদেরকে জায়গা করার জন্য, মানে জায়গা দেওয়ার জন্য আর কি। তাহলে দেখো, টোটাল আমরা দেখতে পাচ্ছি পানি কয়টা আছে, 6টা, হ্যাঁ। তার মানে আমরা দেখতে পাবো এখানে একটা পানি ঢুকবে, এখানে একটি পানি ঢুকতে পারবে, এখানে একটি পানি ঢুকতে পারবে, এখানে একটি পানি আসবে। তাহলে কটা, 4টা হলো, 5 6, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি আছে, দেখো, D3, হ্যাঁ, D3। আর এখানে আমরা দেখতে পাচ্ছি S, আর এখানে কত, এখানে হচ্ছে আমার P2, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই তো হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটার অ্যান্সার হওয়া উচিত হচ্ছে তোমার D3sp2। হ্যাঁ, আর যদি তুমি এভাবে চিন্তা করো যে এখানে তোমার 3টা বিজোড় ইলেকট্রন আছে, এটা লিগেন্ডের শক্তির উপর নির্ভর করতেছে, তুমি আসলে পানি আনতেছো নাকি অন্য কিছু আনতেছো। কখনো কখনো যেটা হয়, তোমার 3টা বিজোড় ইলেকট্রনই থেকে যায়, তো সেই ক্ষেত্রে তোমার ইলেকট্রনগুলো কিভাবে আসবে, ইলেকট্রনগুলো এখানে প্রবেশ করবে। আচ্ছা, আমি বিকল্প পদ্ধতিটাও দেখাচ্ছি, কালারটা চেঞ্জ করে। হ্যাঁ, তোমার ইলেকট্রনগুলো প্রথমে তোমার এই ফাঁকাগুলোতে প্রবেশ করবে, অর্থাৎ D2-তে, এরপরে দেন হচ্ছে S অরবিটালে, দেন তোমার 3টা হয়ে গেছে, তারপর হচ্ছে তোমার এখানে প্রবেশ করবে। তাহলে অ্যান্সারটা এরকম হওয়া উচিত, D2sp3। হ্যাঁ, এটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তার কারণ হচ্ছে আমরা জানি যে ক্রোমিয়াম হচ্ছে প্যারাম্যাগনেটিক একটা মৌল। সো প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে, বা ফেরোম্যাগনেটিকও বলতে পারো, অর্থাৎ এখানে তোমার বেশি তড়িৎ, মানে বিজোড় ইলেকট্রন থাকে। তো এখন যদি আমি এটা দিয়ে এক্সপ্লেন করতাম, এটা দিয়ে আমরা কি আসতে দেখতেছি, D3sp2। বাট প্রবলেম হচ্ছে এরকম কোনো ধরনের কোনো কি বলে এটাকে, এরকম কোনো ধরনের আমরা সংকরণ দেখি নাই। তার কারণ হচ্ছে পি এর সবগুলো অরবিটাল কমপ্লিট না হয়, অর্থাৎ P3 না হয়ে কখনোই ডি এর ভিতরে ইলেকট্রন প্রবেশ করবে না। এই জন্য আমরা D3sp2টাকে অ্যাভয়েড করব, কারণ এখানে হচ্ছে তার ম্যাগনেটিজমটাও কিন্তু কমে যাচ্ছে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন শ্রিঙ্ক না হলে, তারা যখন তারপরে যে ফাঁকা জায়গা থাকে সেখানে যখন ইলেকট্রনগুলো আসে, হ্যাঁ, তখন কিন্তু খুব ইজিলি এক্সপ্লেন করা যায় যে অ্যান্সারটা হচ্ছে D2sp3। সো D2sp3 মানে কত, এটা তোমার 3 4 5 6। সো এটার চিত্রটা কেমন হবে আশা করি তোমরা বুঝেছো। সো তোমার যে প্রশ্নটা ছিল সেটার অ্যান্সারটা আশা করি তুমি পেয়েছো, মেহেদী হাসান সিয়াম। আচ্ছা,
হ্যাঁ, সো আশা করি তোমরা বুঝেছো যে হেক্সা অ্যাকোয়া, এটার নাম হচ্ছে হেক্সা অ্যাকোয়া, অ্যাকোয়া মানে হচ্ছে পানি আর কি। হেক্সা অ্যাকোয়া ক্রোমেট আয়নের ক্ষেত্রে সংকরায়নের অ্যান্সার হচ্ছে এটা হবে না, এটা হবে, ঠিক আছে, D2sp3, D2sp3। আশা করি তোমরা বুঝেছো যে আমি দুইটা এক্সপ্লেনেশন দিয়ে কেন বললাম যে কোনটা হবে কোনটা হবে না। অ্যান্সার হচ্ছে D2sp3, এবং এটা চিত্রটা দেখতে কেমন হবে সেটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি। দেখো চিত্রটা যে এখানে ছিল, ঠিক আছে, এই যে D2sp3 যেটা, এটা হচ্ছে অষ্টতলকীয় হবে। তো আশা করি তোমরা অ্যান্সারটা পেয়েছো। আচ্ছা, সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সো আমি ক্লাসের ফাঁকে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে তোমরা যে লাইভ মানে ফ্রি ক্লাস করতেছো সেটা ভালো কথা, বাট আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যত বেশি পরীক্ষা দিব তত বেশি আমাদের নিজেদের ব্রেইন বেসিক কিন্তু ঝালাই হবে, ঠিক আছে। সো ক্লাস করার সাথে সাথে তোমরা তোমাদের যে একটা মডেল টেস্ট চলতেছে, তোমরা আশা করি জানো, 777 টাকার মানে অনেক বড় ডিসকাউন্টে ক্লাস চলতেছে। এখানে তোমরা কি কি পাবে, সেখানে হচ্ছে প্রায় 106টা বিষয়ভিত্তিক ক্লাস পাবে, মডেল টেস্ট হবে, তারপর টেস্ট পেপার সলভ হবে। আচ্ছা, সো এখন অনেকে প্রশ্ন থাকতে পারে এই লাইভ ক্লাসটা তোমরা সরি বিষয়টা হচ্ছে যে তোমরা 777 টাকা যে কোর্স আছে সেটা কীভাবে অ্যাভেল করবে, সেটা তোমার রুট সাইডেও যে অ্যাপটা আছে অ্যান্ড্রয়েডে প্লে স্টোরে পাওয়া যায়, সেখান থেকে খুব ইজিলি তোমরা পেইড কোর্স থেকে খুঁজে বের করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো ওইখানে আমরা কী কী বললাম, আমাদের হচ্ছে টেস্ট পেপার সলভ থাকবে, মডেল টেস্ট এক্সাম হবে, তারপর বিষয়ভিত্তিক ক্লাস থাকবে, শর্ট সিলেবাসের উপরে তোমাদের প্রায় 43টার মতো ক্লাস হবে রেকর্ডেড। সো তোমরা কিন্তু ওইখান থেকে নিজেদেরকে যাচাই করতে পারবে, এবং সেন্ট্রাল মেরিট লিস্ট দেওয়া হবে যে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে সেটা জানানোর জন্য। সো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি একটু কমেন্টে চলে আসছি, কমেন্টটা আমি দেখবো, দেন হচ্ছে আজকে আমরা চলে আসবো। আচ্ছা, সো অনেকে বলছো যে D2sp3টা আরেকটু বোঝাতে। সো D2sp3টা আমি একটু আরেকবার বুঝাই। কোথায় আমাদেরকে একবার লাস্টে চলে যেতে হবে। কোথায় ছিল তোমার প্রশ্নটা? আচ্ছা, সো D2sp3টা তোমরা কেন বুঝো নাই আরেকবার আমি বলি। দেখো এখানে যে তিনটা বিজোড় ইলেকট্রন আছে 3D3-তে, এটা বাদে অলরেডি কয়টা ফাঁকা জায়গা আছে দেখো। তোমার লাস্টের ডি অরবিটাল 2টা ফাঁকা জায়গা ছিল, এরপরে এস অরবিটাল, অ্যান্ড দেন 3টা পি অরবিটাল ছিল। এখন আমরা জানি যে টোটাল যেহেতু 6টা, দ্যাট মিনস এই লিগেন্ড যুক্ত মানে কি বলে এটাকে, মানে এই যে মাঝখানে যে আমরা দেখতেছি সন্নিবেশ বন্ধন গঠন, আচ্ছা আমাদের সেটা ব্যান চালু করতে হবে আবার। দেখো মাঝখানে আমরা যে লিগেন্ডগুলো দেখতেছি, ঠিক আছে, লিগেন্ডগুলো আমাদের কিভাবে আসবে সেই সিকোয়েন্সটা অনুসারেই কিন্তু আমাদের সংকরণ হিসাব করতে হয়। তো আমরা দেখতেছি প্রথমে এই যে দুইটা ফাঁকা জায়গা আছে সেখানে পানি দুইটা ঢুকেছে, ঠিক আছে। আমরা এভাবে চিন্তা করো, দেখো পানির চিত্রটা কীরকম, এরকম না, ঠিক আছে। তো পানির এই যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু সে এইখানে দান করেছে, ঠিক আছে। সন্নিবেশ বন্ধন আমরা কি জানি যে পুরো একটা মুক্ত ইলেকট্রন যখন সে পুরোপুরি মানে সমযোজী বন্ধনে দান করে দেন সমযোজী বন্ধন তৈরি করে, তখন এটাকে আমরা সন্নিবেশ বন্ধন বলি। তো এখানে পানি 1 2 3 4 5 6 6টা পানি 6টা অরবিটালে তার 6 জোড়া ইলেকট্রন দান করেছে, যার ফলে আমাদের কি হচ্ছে দেখো, আমরা দেখতেছি D2sp3। সো এভাবে D2sp3 সংকরণ আমরা দেখতে পাই, এবং এটার চিত্র মানে এটার আকারটা হচ্ছে অষ্টতলকীয়, অর্থাৎ উপরে 4টা তল, নিচে 4টা তল। আশা করি তোমরা এবার অ্যান্সারটা পেয়েছ। লোনারটা একটু বুঝান তোমার। আচ্ছা, ইসরাত জাহান নিতু তুমি প্রশ্ন করেছো যে লোনারটা একটু বুঝান, এটা তুমি কি বোঝাচ্ছ আমি বুঝিনি, সম্ভবত তুমি আয়ন বোঝাচ্ছ আর কি। আচ্ছা, আয়নের বিষয়টা হচ্ছে তুমি প্রশ্নটা আরেকটু ক্লিয়ারলি বলো, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কোন আয়নের কথা বলছো। আচ্ছা, ভাই লিগেন্ডের শক্তিমাত্রা দিয়ে ব্যাখ্যা করলে তো হয় শক্তি, হ্যাঁ এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে তোমার লিগেন্ড, কিছু কিছু লিগেন্ড আছে যারা সাধারণত, আমি কিছু এক্সপ্লেনেশন দিই, সাধারণত যাদের
মুক্তজোড় ইলেকট্রন একটি, তাদের শক্তিমাত্রা বেশি। হ্যাঁ, তারা হচ্ছে সাধারণত তোমার শক্তি স্তরগুলোকে স্কুইজ করতে পারে, অর্থাৎ শ্রিঙ্ক করতে পারে, যেমন অ্যামোনিয়া। ঠিক আছে, বাট পানি যেহেতু দুইটি লিগেন্ড যুক্ত, তো তাদের শক্তিমাত্রাটা কম হয়, সেভাবে মনে রাখতে পারো আর কি। বাট তারপরে তুমি যদি মনে না রাখতে পারো সমস্যা নেই, নিজে নিজে এক্সপ্লেন করে, মানে নিজে নিজে করলে আসলে বুঝতে পারবা কোনটা লজিক্যাল কোনটা ইলজিক্যাল। ঠিক আছে, বাট তারপরও সহজ বিষয় হচ্ছে তুমি যদি লিগেন্ডের শক্তিমাত্রা দিয়ে মনে রাখতে চাও, যেটা করতে হবে তোমাকে মনে রাখতে হবে যে সকল লিগেন্ডের মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা একটি তারা বেশি শক্তিশালী, আর যাদের মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা বেশি তারা কিন্তু কম শক্তিশালী, যেমন পানি, ক্লোরাইড আয়ন। ঠিক আছে, আরও অনেক ধরনের আছে, হাইড্রোজেন সালফাইড, এরা কিন্তু দুর্বল লিগেন্ড। দুর্বল লিগেন্ড কিন্তু তোমার ইলেকট্রনগুলোকে এক পাশে নিয়ে আসতে পারে না, বাট যারা শক্তিশালী লিগেন্ড তারা কিন্তু শ্রিঙ্ক করতে পারে ইলেকট্রনগুলোকে। আচ্ছা আচ্ছা, তুমি লাস্ট যে এক্সাম্পলটা দিয়েছি সেটা তুমি বুঝো নাই। আচ্ছা, তো লাস্ট এক্সাম্পলটা আমি আরেকবার ক্লিয়ার করি। লাস্ট এক্সাম্পলের মধ্যে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, তোমার ফাঁকা অরবিটাল কতগুলো আছে এবং সেখানে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করতেছে। ঠিক আছে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে ডি অরবিটালে, সরি ডি সাবশেলে দুইটা ফাঁকা অরবিটাল ছিল, এস একটা ফাঁকা অরবিটাল, এবং পিতে টোটাল 3টা ফাঁকা অরবিটাল। ঠিক আছে, 3টা ফাঁকা অরবিটাল, দ্যাটস ওয়াই আমরা এভাবে সিরিয়ালে নিচ্ছি D2sp3। ঠিক আছে, এই জন্য আমাদের সংকলনটা হচ্ছে D2sp3। আশা করি ইসরাত তুমি বুঝেছো। মেইন কথা হচ্ছে আমাদের দেখতে হবে যে ফাঁকা অরবিটাল কতগুলো আছে যেখানে লিগেন্ডগুলো প্রবেশ করতে পারে। লিগেন্ড যদি অনেক শক্তিশালী হয়, যেমন হচ্ছে অ্যামোনিয়া একটা শক্তিশালী লিগেন্ড হতে পারে, এরকম আরও বেশ কিছু লিগেন্ড আছে যাদের একটিমাত্র মুক্তজোড়। ঠিক আছে, যাদের একটিমাত্র মুক্তজোড় থাকে, তাদের শক্তি অনেক বেশি থাকে, তারা কি করতে পারে, ইলেকট্রনগুলোকে একসাথে স্কুইজ করতে পারে। যেমন এখানে আমি দেখো এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম, যদি এটা পানি না হয়ে অ্যামোনিয়া হতো তাহলে কিন্তু এই বিষয়টা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। ঠিক আছে, আচ্ছা, সো আশা করি তোমাদের অ্যান্সারটা তোমরা পেয়েছো। ঠিক আছে ভাইয়ারা, তোমরা অনেকক্ষণ ক্লাস করলে, আমরা একদম শেষের দিকে চলে আসছি। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো আজকে আমরা তাহলে ক্লাস এখানেই শেষ করব। আমাদের তেমন কোনো প্রশ্ন নাই মনে হচ্ছে আর কি। আচ্ছা, আর তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে ক্লাসের রেকর্ডেড ক্লাস কোথায় পাওয়া যাবে। তোমরা রুটসেট অ্যাপের ভিতরে রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ সব পাবে। আচ্ছা, সো নেক্সট ক্লাস, আমার নেক্সট ক্লাস হচ্ছে কালকে শনিবার 6:30টায়। তো তোমরা ভালো থাকো, আল্লাহ হাফিজ।